রেকর্ডিং স্টার্ট করলাম, দেখেন না তারা হয়তো শুনতে পাবে রেকর্ডিং অন প্রোগ্রেস, এরকম একটা ইয়া শুনতে পারবেন। এটা হচ্ছে জুমের একটা ইউনিক ফিচার যে রেকর্ডিংটা একদমই অন টাইমে করে ফেলা যায়। তো এই কারণে আমরা সাধারণত জুমটা প্রেফার করি। তারপরেও আমি একটু হ্যাঁ ইমন বলেন। আচ্ছা, তারপরে আমি একটু দেখার জন্য হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, আমরা চাইলে টিমস এর মাধ্যমেও ক্লাসগুলো নিতে পারি। টিমস এর মাধ্যমে যদি ক্লাস নেই সেক্ষেত্রে কিভাবে নিব, দেখেন আমি আমার টিমটা ওপেন করলাম। টিমটা হচ্ছে অনেক হ্যাভি সফটওয়্যার বলে একটু লোড হতে সময় নেয়। আচ্ছা, কেউ কেউ জয়েন রিকোয়েস্ট রেখেছে, আচ্ছা আমি একটু রিকোয়েস্ট গুলো একসেপ্ট করে দিই। যে দেখেন একসেপ্ট করে নিচ্ছি যখনই কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা, টিমসে যখন জয়েন করতে হয় আমি এটা দেখানোর জন্য যাতে আমরা বাকিরা শিখে যাই। আমার যেহেতু এই জিনিসগুলো একটু হলো সাবজেক্ট নলেজ ভালো, আমি দেখা যায় যে এগুলো একটু বলি আপনাদেরকে শেখানোর জন্য। তো টিমসে জয়েন করার উপায়টা হচ্ছে, টিমে আপনারা দেখবেন যে দাঁড়ান, আর একটা জিনিস সামনে না করে। এই যে দেখেন জয়েন অর ক্রিয়েট এ টিম, সবাই দেখতে পাচ্ছেন? জয়েন অর ক্রিয়েট এ টিম দেখতে পাচ্ছি সবাই? জি জি ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা টিমস এর অ্যাপটা মোবাইলে ইনস্টল করব, করার পর জয়েন অর ক্রিয়েট এ টিম আপনার ক্লাস টিচার, আপনার টিচারকে বলে দেখবেন যে টিম একটা কোড দিবে। যেমন আমার বেসিক ম্যাথে আমি লিঙ্ক ক্রিয়েট করেছিলাম, তো লিঙ্কটা বেসিক ম্যাথ মানে মাইক্রো তো লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছিলাম, পরে আমি টিম কোডটা শেয়ার করেছি। তো এইখানে ওই টিম কোডটা কি করবেন, আপনি জয়েন এ টিমে দিবেন, ক্রিয়েট টিম দিবেন না, ক্রিয়েট টিম দিলে আপনি নতুন একটা ক্লাস তৈরি করবেন। জয়েন টিমে হচ্ছে আপনি ক্লিক করবেন। জয়েন টিমে ক্লিক করার পর ওই যে আপনাদের যে এয়াটা আছে, সেই ইয়াটা হচ্ছে এখানে আপনি কপি করে আপনি এখানে পেস্ট করবেন। আমাকে এখানে দেখাচ্ছে যে এখানে কিছু অনেকগুলো টিম টিম আছে, আমি ওগুলাতে জয়েন করতে চাচ্ছি কিনা, এইভাবে আমি চাই করতে পারি, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে। বাট আমি যদি এখানে টিম কোড শেয়ার করি, সাপোজ আপনার এই কোর্সের টিম কোডটা হচ্ছে, এটাও শেয়ার করেছে আমি, এই বি2 হচ্ছে টিম কোডটা হচ্ছে লাইক 4, তারপরে GBH5 আর এরকম টাইপস। এটা আমি যদি ইয়া করে তাহলে টিম কোডটা দিই, তাহলে কিন্তু আমি এই অ্যাড টিমে গেলে আমি এই টিমে জয়েন হয়ে যাবো, বাট আবার যে ক্লাসটা যেটা সেটা তো অলরেডি আমি টিমে যেহেতু এখানে আছি, তো আমি আর এখানে এটাতে গেলাম না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কি আমরা যাচ্ছি সেটা হলো যে আমরা এখানে কি হবে, ইউজুয়ালি আমি জেনারেলে সবকিছু পোস্ট করি। জেনারেলে সবকিছু পোস্ট করব, টিমে যাওয়ার পরে দেখবেন যে এই যেরকম লেফট সাইডে ট্যাব বাটন গুলোতে ক্লাস নোট, ক্লাস ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, গ্রেড, রিফ্লেকশন, ইনসাইট এগুলো পাবেন। নিচে পাবেন হচ্ছে মেইন চ্যানেল, এখানে আমরা ইউজুয়ালি ম্যাটেরিয়াল গুলো, আপনার ম্যাক্সিমাম ক্লাস টিচার দেখবেন যে ম্যাটেরিয়াল গুলো আপলোড করবে, যখন আপলোড করবে এরকম কিছু অপশন আসবে যে কি তারা কোনটা আপলোড করবে সেটা আমাদের বুঝতে হবে। তো ইউজুয়ালি আমি জেনারেলে আপলোড করে, তো জেনারেলে ক্লিক করলে দেখবেন একটু লোড হতে সময় নেয়, ট্রু, বাট ভয় পেয়ে যাবেন না যে এই টাইম কিছু হচ্ছে না। আচ্ছা, জেনারেলে পোস্ট করলে দেখা যাবে যে, জেনারেলি ক্লিক করলে দেখা যাবে যে আমাদের হচ্ছে গিয়ে সবকিছু দেখা যাবে। ফর এক্সাম্পল আমি বি1 সেকশনে আছি, বি1 সেকশনের ক্লাসটা আজকে আমি পরে নিব। তো দেখেন আমি ওদের জেনারেলি কিন্তু একটা পোস্ট করেছি যে আপনি বলে দিয়েছি ক্লাসটা কখন হবে, এবং ক্লাসটা যে জুমে হবে সেম লিঙ্কে হবে, আমি জিনিসটা শেয়ার করেছি। ফাইল শেয়ারের বিষয়ে যদি আসি, দেখেন আমি এখানে ফাইল শেয়ার অপশনে ক্লিক করছি, একটু সময় নিচ্ছে বাট এখানে ফাইলগুলো আছে। তো এখানে ফাইলগুলো আমি ক্লাস, আপনার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, ক্লাস লিঙ্ক এইভাবে করে দিয়েছে। আচ্ছা, আমি একটু আপনাদের সেকশনে যাই, এটা বেটার। বি2 তে চলে গেলাম। বি2 তে জেনারেলে যে আপনাদের এই যে দেখেন ইসনান কি সুন্দর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিয়েছে, এখানে সবাই ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন হতে পারবো। ইসনান কি ক্লাসে আছেন? নাই? ম্যাম এই গ্রুপটা তো আমরা ফলো করতেছি না ম্যাম। এটাই তো বলতেছিলাম ম্যাম ওই দিনকার যে দুইটা গ্রুপ পেয়ে গেছে, ওইটা কি করছি এটা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে তাহলে আহ এখানে একটা কাজ করেন ইমন, আপনি যে হ্যাঁ গ্রুপ ম্যাম। লিঙ্কটা শেয়ার, আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপে মেইন কথা যে গ্রুপটাতে আমি আছি, আমি যেটাতে জি যে ম্যাম। লিঙ্ক শেয়ার করেছি, ওই লিঙ্কটা আজকে এখানে পেস্ট করে দিন। আচ্ছা ঠিক আছে। বা ইসনানের এখানে কমেন্টে দিয়ে দিয়ে একটা কমেন্ট দিবেন, আবার হচ্ছে কি নিজেও একবার লিঙ্ক শেয়ার করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, হ্যাঁ? জি ম্যাম, আপনি ওইটা কেটে দেন ম্যাম তাহলে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে কি জেনারেল, আমি এখানে ইউটিউবের আমার ওই যে আমার ক্লাসের একটা আমি অলরেডি একটা ইয়া ক্রিয়েট করেছি, প্লে লিস্ট ক্রিয়েট করেছি, এটা দিতে চেয়েছিলাম। পরবর্তীতে এটা আমি ডিলিট করে দিয়েছি, যে এটা আমি রাখিনি, কিন্তু এগুলা পোস্ট আকারে চলে আসে। তো মেইন কথাগুলো জেনারেল ইনস্ট্রাকশন হলে এটা পোস্টে থাকে। ফাইলসে চলে যাই। আচ্ছা, আমি দেখাচ্ছি, বিরক্ত হয়ে না, জাস্ট
মিনিট নিব যাতে বুঝাতে পারি, কারণ আমি এভাবে আপনাদের সাথে ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি ক্লাস ম্যাটেরিয়ালস, যদি আমি ম্যাটেরিয়াল দিই, আজকে আমি একটা ম্যাটেরিয়াল দিব ইনশাল্লাহ। তো ক্লাস ম্যাটেরিয়াল দিলে দেখবেন যে ক্লাস ম্যাটেরিয়াল এটাতে ক্লিক করলেই আপনি ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবেন। যেমন এখানে কোর্স আউটলাইন দেওয়া আছে, আবার আউটলাইনের বাহিরেও আমি একটা ওয়ার্ড ফাইলও আপনাদের আউটলাইন দিয়ে রেখেছি, এখানে পাবেন। এছাড়া হচ্ছে গিয়ে এই যেটা আমি মেইনলি বলতে চাচ্ছিলাম, ক্লাস লিঙ্ক গুলো আমি কিভাবে দিব এটা একটু দেখাই। ক্লাস লিঙ্কে আপনি গেলে দেখবেন যে এখানে একটা ক্লাস লিঙ্ক, একটা ডক ফাইল আছে, মানে ডকুমেন্টস ফাইল যেটাকে বলি, যেটা দেখেন আমাকে দেখাচ্ছেও কিন্তু কতজন এটাকে ভিউ করেছে, 15 জন এটাকে ভিউ করেছে। এটাকে এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার, আচ্ছা আমি একটু অন্যভাবে ওপেন করবো, আমাকে একটু সময় দেন। এটা ফায়ারফক্স যাচ্ছে, একটু ফায়ারফক্স ওপেন করবো, এই জন্য একটু সময় নিলাম। ওপেন হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি এখন এটা দেখতে পাচ্ছেন? এত এই সব কিছু টিমস এ সবকিছু খুব স্লো। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ারে যাই, আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে আসি, তাহলেই হচ্ছে গিয়ে সুন্দর ওপেন হয়ে যাবে। একটু সময় দেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি মাইক্রোসফটও লগ ইন করি, কারণ এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। চোখের মধ্যে না, আমার কম্পিউটার কয়েকদিনের মধ্যে ল্যাগ হয়ে যাবে। আচ্ছা, সো আমি যেটা করছিলাম দেখেন, আমি টিমসে গিয়েছিলাম, টিমসে যে আবারও টিমসেই যাচ্ছি, সবকিছু যাতে আমাদের কাছে ইজিয়ার হয়। তো টিমসে যাওয়ার পর দেখেন আমরা কি করলাম, যে আমরা ক্লাস লিঙ্কে গেলে আমি এখানে একটা ডক ফাইল শেয়ার করছি, ডক মানে ডকুমেন্টস ফাইল। এটার সুবিধাটা কি দেখেন, এই যে 15 ভিউ, আমি এটাও বুঝতে পারছি আমার কোন কোন স্টুডেন্ট এই ফাইলটা দেখেছে। এটার একটা সুবিধা থাকে যে কেউ যদি বলে যে আমি আজকে ম্যাডাম দেখি নাই বা জানি না, আচ্ছা এটা হচ্ছে এখানে আসতেছে, আমার এটা অন্য জায়গাও আছে, আমি ওইটাতে চলে যাই, আমি ইয়াতে শেয়ার করছি, মাইক্রোসফটে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন এই ফাইলটা? এটা দেখতে Yes, পাচ্ছেন ma'am. সবাই? মাইক্রোসফটে Yes, ma'am. দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো এই যে আমি হচ্ছে গিয়ে, আমি যখন এখানে ওপেন করলাম, এখানে দেখেন এই যে আমার লিঙ্কটা চলে আসলো। তো এইভাবে আমি এরকম একটা ডক ফাইলে একটার পর একটা আপনার হচ্ছে লিঙ্ক দিতে থাকবো। অর্থাৎ আজকের ক্লাস লিঙ্ক, এরপর নেক্সট যদি কোনোদিন ক্লাস হয় সেই লিঙ্ক আপনি পাবেন এখানে। জাস্ট আপনি কি করবেন, ওই লিঙ্কটা যেহেতু কপি করে দিই, আপনি আপনার টিমে যে এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি আপনার ক্লাসরুমে মানে আপনার যে জুম লিঙ্ক যেটা যেটা আছে সেটা জয়েন হয়ে যেতে পারবে, এতটুকু। আচ্ছা, এরপরে আসি যে ম্যাডাম আমি আমার ইয়াটা দেখবো, ক্লাস রেকর্ডিংটা কিভাবে যাবে, সবচেয়ে আমাদের কনসার্নের জায়গা যেটা, সেটাও আমি একটু বলে দিই। জেনারেলে আবার আজকে একটা ম্যাটেরিয়াল আমি শেয়ার করবো, মানে জেনারেলে আবার একটা ট্যাব আমি আজকে শেয়ার করে দেবো, এখনই ক্রিয়েট করি। দেখেন আমি এটা বানাচ্ছি, এটার নাম হবে হচ্ছে কি আপনার ক্লাস রেকর্ডিং। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনার যতগুলো ক্লাস রেকর্ড আমাদের আছে, সেই রেকর্ডিং গুলো আমি এখানে হচ্ছে গিয়ে আপনার দিয়ে দিব। কিভাবে দিব, এটাও হচ্ছে গিয়ে একই রকম, ক্লাস রেকর্ডিং এ ক্লিক করলে আপনারা হচ্ছেন গিয়ে আমি আর একটা এখানে একটা এখানে হচ্ছে কোনো ফাইল আপলোডের সুযোগটা নাই, মানে আপলোড যদি আমি একটা ফাইল দিই, আহ, মানে ফাইল বলতে আমি হচ্ছে কি আপনাদের যে ক্লাস রেকর্ডিং যে ফাইলটা ক্রিয়েট হয়, এটা যদি আমি এখানে শেয়ার করি, এটা হচ্ছে ইয়া থেকে, ওটা কি বলে, ড্রাইভ থেকে শেয়ার হইতে যাবে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই কারণে আমি যেটা করব, এখানে আবারও আমি একটা হচ্ছে গিয়ে, আমি এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট শেয়ার করে দিব, যে ওয়ার্ড ডকুমেন্টস এর নাম দিয়ে দিব আপনার ক্লাস রেকর্ডিং। এখানে জাস্ট হচ্ছে
আচ্ছা, এগুলা আর এখন আপাতত দেখা দরকার নেই, আমি এগুলো যখন শেয়ার করবো তখন বুঝতে পারবো। আচ্ছা দেখো, আমি এখানে একটা ডকুমেন্ট শেয়ার করে দিব। এই ডকুমেন্টসে যেটা হবে যে এই ডকুমেন্টসও একই রকম কয়েকটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক গুলো আপনার হচ্ছে গিয়ে এমবেড থাকবে ইউটিউবের সাথে। ওখানে গিয়ে আপনি আপনাদের ক্লাস রেকর্ডিং যখন খুশি তখন আপনারা দেখতে পাবেন, এবং ওটা ডাউনলোড করার কোনো বিষয় নাই। বা ও সরি, আপনারা ওটা অফলাইনে ডাউনলোড করে রাখতে পারবেন, বাট ওইটা ওই যে ডাউনলোড করে মোবাইলে বা ইয়াতে লোড করতে হবে এই ধরনের কোনো অসুবিধা নেই। একদম সুন্দর, খুব ইউজার ফ্রেন্ডলি একটা হচ্ছে কি ইন্টারফেস এখানে থাকবে। তো এভাবে আপাতত ইনশাল্লাহ আমি আমার ম্যাটেরিয়াল গুলো শেয়ার করব। আশা করি হচ্ছে গিয়ে তাতে আপনাদের তাতে যেটা হবে যে আপনারা তাদের জন্য কনভেনিয়েন্ট হবে। তারপরেও যেহেতু আমরা টিমসে প্রথম আসছি, আমাদের কিছুটা অসুবিধা হতে পারে, আমরা আস্তে আস্তে বিষয়গুলোকে সলভ করে দেবো। লাস্ট নট বাট লিস্ট, টিমসে আর একটা কারণে, যে কারণে আমাদের অথরিটি টিমস খুব পছন্দ করে, সেটা হচ্ছে কি টিমসে যখন তখন, এই যে জুমে যেমন আগে থেকে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, টিমসে তা না। আমি জাস্ট এটাই দেখাই দিচ্ছি। টিমসে যখন তখন একটা মিটিং শুরু করে দেওয়া যায়। এই যে যেমন দেখেন, আমি মিটিং নাও এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমি যদি এখন মিটিং নাও অপশনে ক্লিক করি, তাহলে আমার মিটিং অন হয়ে যাবে। এরকম একটা বিষয় দেওয়া আছে, সেট আপ গুলো দেখাবে কিভাবে করবো, সবই আসবে যে আমি আমার ভিডিও টার্ন অফ করে রেখেছি, মিটিং এর নাম কি দিব, ইনস্ট্যান্ট মিটিং অন করে এটা করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে যে কারণে আমি টিম মিটিংটাতে হচ্ছে সাজেস্ট করি না, এটাতে রেকর্ডিং অপশনটা একেবারেই ওপেন থাকে। মানে একেবারে ওপেন থাকে মানে হচ্ছে রেকর্ড হয়ে থাকলো, তারপরে হচ্ছে কি পরবর্তীতে আমার আর ওই রেকর্ডিংটা ডাউনলোড করার কোনো সুযোগ নাই, এডিট করার কোনো সুযোগ নাই, পজ করার কোনো সুযোগ নেই, এরকম। তো কোনো কারণে যদি এমন হয় যে আমাদের লেটস আমার জুম আজকে কাজ করছে না, আমাদের মাঝে মধ্যে এরকম হয় যে জুমের আমাদের যেহেতু পেইড ভার্সন, এটা অনেক সময় কাজ করে না, তখন আমি হয়তো একদম ইনস্ট্যান্ট এই মিটিং থেকেও আমি করতে পারি। তখন আপনারা জাস্ট দেখবেন যে আপনি একটা ক্লাসরুমে ঢুকলেই দেখবেন একটা মিটিং হচ্ছে, ওটাতে ক্লিক করলেই আপনি একটা মিটিংটাতে জয়েন করতে পারেন। তো দ্যাটস ইট ফর হাউ টু ইউজ দ্য টিম। মানে একদম বেসিক গাইডলাইন, আমি খুব যে ভালো জানি, অনেক বেশি জানি তা না, বাট আমার বেসিক যতটুকু আইডিয়া ছিল, যতটুকু জানলে আপনার হচ্ছে গিয়ে আহ আপনার হচ্ছে গিয়ে বা ইজি হবে, সেখানে আমরা হচ্ছে গিয়ে গেলাম। তো এরপরে এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আপনার আজকে আমরা কোথায় স্টাডি করছি এবং কি স্টাডি করবো সেটা সম্পর্কে। তো আমরা অলরেডি জানি আমাদের রেফারেন্স বইটা আছে হচ্ছে ইয়াস প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স। বলতে পারেন যে ম্যাডাম এটা তো হচ্ছে ওটাকে কি বলে আমাদের, তো এই বইটা হচ্ছে গিয়ে দেন নাই। এই বইটা আমি দেই নাই, ট্রু, বাট এই বইটার হচ্ছে গিয়ে পিডিএফ ভার্সন আছে। এটা সত্যি কথা, কিন্তু বইটার পিডিএফ ভার্সন আছে। এবং বইটা হচ্ছে গিয়ে যেটা হয় যে আমরা আমি তো বলেছিলাম যে বইটার কিন্তু কপি আপনারা পাবেন, বাট আমি সাজেস্ট করছি বইটা কিনতে, কারণ বইটা হচ্ছে গিয়ে আপনার, মানে আমি যেটা বলবো যে বইটা হচ্ছে গিয়ে আপনার অনেক হেল্প করবে, বলা যায়। আপনার লার্নিং অনেক হেল্প করবে। এবং আমার যেটা, আমার নিজেরও সেম এক্সপিরিয়েন্স, আমি যদি বই হার্ড কপি দেখে পড়ি, তাহলে হচ্ছে কি আমার পড়াটা ভালো মতো হয়, আদারওয়াইজ হচ্ছে আমার পড়াটা ভালো মতো হয় না। এই কারণে আমি হচ্ছে হার্ড কপি প্রেফার করি। তো চলে যাই বইয়ের, আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার ফার্স্ট। আচ্ছা, এখান থেকে ফার্স্ট খুঁজে বের করার ওয়েটা আছে, এখানে হচ্ছে আপনার সরি, এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ নামগুলো আসে। আপনি যদি একবারে চলে যেতে চান, এই যে দেখেন আমি যে এই বাটনটাতে প্রেস করলাম, আমি একবারে চ্যাপ্টারে চলে যাবো। তো আমরা ইন্ট্রোডাক্টরি যে পার্টটা আছে এইখানেই আছি, এবং ইন্ট্রোডাক্টরি পার্টের আন্ডারে যে চ্যাপ্টার গুলো আছে, 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আমরা এখানে পড়ছি। তো আমি একবারে ওয়ান ক্লিকে এখানে চলে যেতে পারবো। এইভাবে কোনো খুব সুন্দর করে পিডিএফ ওপেন করা যায়। তো আমরা ওইটাই পড়বো। তো এটা হচ্ছে বিষয়। লাস্ট ক্লাসে আমরা স্টাডি করেছিলাম যে খুবই বেসিক জিনিসগুলো পড়েছে, তাই না? যে হোয়াট ইজ ইকোনমিক্স, শুধু এইটুকু মনে হয় পড়েছি। অ্যান্ড এটুকু পেয়েছি যে দেয়ার আর টু টাইপস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স দুটো ব্রডার ফিল্ডে ভাগ করেছি, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা কি মাইক্রো। এতটুকুই পড়েছি না? আচ্ছা, আমরা জানা আবার নতুন থেকে শুরু করি, কোনো সমস্যা নেই, যেহেতু আজকে রেকর্ডিং হবে। তো সবাই একটু টাইটেল দেন, আমরা যেখানে লিখছি সেখানে একটু টাইটেল দেন। সেটা হচ্ছে কি যে মাইক্রো ইকোনমিক্স এভাবে টাইটেল, সরি ইকোনমিক্স এভাবে টাইটেল দেন। এটা সুন্দর। তো আমি একটু অন্যভাবে লেআউট দিয়ে একটু শেয়ার করি, হ্যাঁ।
সবাই টাইটেল দিয়েছেন মাইক্রো ইকোনমিক্স। আমি একটু লিখবই কারণ আমি বুঝেছি যে আপনারা অনেক পড়াশোনা করবেন আমার সাথে সাথে। তো আমি এখানে একটা ওয়ার্ড ফাইল, আমি একটা হচ্ছে ইয়া শেয়ার করছি, কি বলে ওদের, আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করে রেখেছি, হোয়াইট বোর্ডটা আবার ওপেন করছি। তো আমরা যে যে এটা লেখা ছিল যে কাল আজকে যে ক্লাসটা আমি একটু পড়া শুরু করবো সেটা কিন্তু আমি লিখেছি। আচ্ছা, চলে যাই হোয়াইট বোর্ডে আমরা। আমি একটু ইকোনমিক্স এর ডেফিনেশনটা লিখে নিই, আমার সাথে সাথে আপনারা আবার লেখেন, হ্যাঁ? আচ্ছা, এই ডেফিনেশনটা মানে আমি ক্লাসে দিয়েছিলাম, কি বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্স, সরি ইকোনমিক্স কি বলছিল যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অ্যাবাউট হাউ উই ক্যান ম্যানেজ আওয়ার আনলিমিটেড ওয়ান্টস উইথ লিমিটেড রিসোর্সেস। আমরা এখানে দেখছিলাম যে ইকোনমিক্স হচ্ছে এই, হ্যাঁ এটা এটা একটা মাদার সাবজেক্ট, বাট এই সাবজেক্টটা হচ্ছে আমরা যদি সোশ্যাল সায়েন্স বলি সেটার আন্ডারে চলে যায়। সোশ্যাল সায়েন্স বলতে বোঝায় হচ্ছে যে সমাজে বসবাস করতে হলে আমাদের যে আহ আমরা যে যেটাকে বলি যে আমরা হচ্ছে সমাজে বসবাস করতে হলে আমাদের যে যে বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা দরকার সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে সাধারণত বলে থাকি আপনার, শেয়ারে কেমন একটা ঝামেলা হলো, সরি আবার শেয়ার করছে। তো এখানে আমরা দেখছিলাম যে ইকোনমিক্স হচ্ছে এটা একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট যেটা কিনা আমাদেরকে হেল্প করছে, কি ব্যাপারে হেল্প করছে যে আমরা কিভাবে আমাদের আনলিমিটেড ওয়ান্টস অর্থাৎ আমাদের চাহিদাটাকে, এটা কি ছিল, এটা ছিল অসীম, কিন্তু এই অসীম চাহিদাকে আমরা আমাদের লিমিটেড রিসোর্স অর্থাৎ একদমই আমার হাতে যে অল্প কিছু রিসোর্স আছে এটা দিয়ে আমি কিভাবে এটাকে হচ্ছে গিয়ে ফুলফিল করছি সেই ব্যাপারেই আমাকে আমাকে শেখাচ্ছিল যে আমি কিভাবে এটাকে ম্যানেজ করবো, হ্যাঁ? যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে দিতে পারি যে যে আমাদের হাতে আজকে ধরেন একটা লিমিটেড টাইম আছে যে আমি 90 মিনিটস আছে আমার ক্লাস নেওয়ার জন্য, কিন্তু 90 মিনিটস এর মধ্যে সাপোজ আমি ক্লাসও করতে চাই, আবার ধরেন আমি বাসায় বসে একটা মুভিও দেখতে চাই, আবার ধরেন বাসায় মা বলেছে যাও বাজার করে নিয়ে এসো, বাবা বাজারও করতে যেতে চাই, আবার ধরেন বন্ধুদের সাথে আড্ডাও দিতে চাই, অনলাইনে একটা আড্ডাও দিতে চাই। এখন দেখেন চারটা কাজ কিন্তু আপনি একসাথে করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে ম্যাডাম আমি বাসায় আসছি তার মানে হয়তো আমি মুভি আর অনলাইন ক্লাস আর অনলাইন আড্ডা তিনটেই একসাথে করতে হবে, কিন্তু দেখেন যে এটা কিন্তু সম্ভব না। ব্রেন কিন্তু এট এ টাইম তিনটে জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারবে না। আপনার যে কোনো একটা কাজে কিন্তু আপনার কনসেন্ট্রেশন আপনি আসলে সেই কাজটাই করবেন। তো আমার এখানে লিমিটেড রিসোর্সটা কি ছিল, আমার এখানে লিমিটেড রিসোর্সটা ছিল হচ্ছে টাইম। তো আই হ্যাভ লিমিটেড রিসোর্স হুইচ ইজ টাইম। এই টাইমটা দিয়ে আমি অনেক কিছু করতে চাচ্ছি, আমি ঘুমাতে চাচ্ছি, আমি ক্লাস করতে চাচ্ছি, আমি আহ আপনার হচ্ছে গিয়ে বা ফ্রেন্ডসদের সাথে অনলাইনে আড্ডা দিতে চাচ্ছি, আবার একটা মুভিও এনজয় করতে চাচ্ছি। সবগুলো কাজ কিন্তু আমি এট এ টাইম একসাথে করতে পারবো না। তো
তো যখন আমরা সবগুলো কাজ এট এ টাইম একসাথে করতে পারবো, তাহলে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হাউ উই ক্যান ম্যানেজ ইট। অর্থাৎ আমার যেহেতু সময়টা লিমিটেড, মানে রিসোর্সটা আমার লিমিটেড, তো আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হাউ আই ক্যান ম্যানেজ মাই দিস আনলিমিটেড ওয়ান্স। দ্যাট মিনস আই ওয়ান্ট টু attend the class, I want to join the gathering with my friends, I want to get a sound sleep, I want to go to outside, but সব কিছু একসাথে তো করতে পারবো। So how we can manage all this sort of thing with my limited resource, that is time। এইটা কিন্তু আমরা এই আমাদের এই ইকোনমিক্স আমাদেরকে আস্তে আস্তে শেখাবে যে আমি কিভাবে এটা ম্যানেজ করবো। তো এখানে একটু জাস্ট, আচ্ছা আমি ওয়ার্ড ফাইলে না লিখে আমি একটা বেসিক একটা ওয়ার্ড ফাইলে লিখি, এটা বরঞ্চ আরো ভালো হবে। তো এখানে আরেকটা যেটা বিষয় কাজে মানে আরেকটা বিষয় এসে দাঁড়ায়, সেটা হচ্ছে গিয়ে যে তাহলে আমরা যখন হচ্ছে গিয়ে আমরা যখন আপনার শেয়ার মানে আমরা যখন আমাদের লিমিটেড রিসোর্স এভাবে আমরা যখন দেখাচ্ছি, তখন হলো গিয়ে আমরা যখন দেখাচ্ছি তখন আসলে আমাদের কি হবে, মানে কি হবে বলতে আমি বুঝাচ্ছি যে তাহলে আমি যখন এটা নিয়ে কাজ করছি, মানে আমরা যখন লিমিটেড রিসোর্স মানে আমরা তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করে, আমি আসলে সেটা জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা কেমন হয় এবং আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে থাকি। তো এইটার ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট একটা টার্ম চলে আসে, যেটার নাম আমরা দিয়েছি হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট। আসা এটা বোঝার আগে আমরা আরেকবার আমি তাহলে আমি আরেকবার একটু ইকোনমিক্স এর ডেফিনেশনটা লিখে, যেহেতু আমি একটা ওয়ার্ড ফাইলে এখন লিখছি, আমরা ওখানে দেখলাম যে ইকোনমিক্স কি। কেউ একটু বলেন তো আমাকে কি লিখেছিলাম। আচ্ছা আমি বুঝতে পেরেছি, ও কথা বলবে না। নাবিলা বলেন তো কি লিখেছি আমি। নাবিলা ক্লাসে আছেন? নাবিলা ক্লাসে আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা শাহরিয়ান Yes, ma'am. উদ্দিন। আচ্ছা শাহরিয়ান আপনি ক্লাসে আছেন? শাহরিয়ান ম্যাম উদ্দিন। আমি ক্লাসে আসছি। আচ্ছা নাবিলা আমাকে একটু ডেফিনেশনটা বলেন তো, আমি ইকোনমিক্স একটা ডেফিনেশন লিখেছিলাম। লিখেছেন ওটা? আচ্ছা ইফতি ক্লাসে আছেন? Yes, ma'am. আচ্ছা, ইফতি কি ডেফিনেশনটা লিখেছেন? লিখছিলাম। Yes, ma'am. লিখেছি। একটু বলবেন আমাকে, আমি একটু লিখি। Yes, অবশ্যই ma'am. Economics is a part of social science which help us to understand how we can manage our টু আন্ডারস্ট্যান্ড। uh, আন্ডারস্ট্যান্ড how we can manage our হাউ উই ক্যান ম্যানেজ আওয়ার। un unlimited wants with limited resource. থ্যাংক ইউ। এই সবাই। ম্যাম হাউ সোসাইটি অর ইন্ডিভিজুয়াল হবে, এটার পর এটা ছিল। আচ্ছা না, আমি ক্লাসে মনে হয় এইভাবে বলেছিলাম না, উই না বলে সোসাইটি এন্ড ইন্ডিভিজুয়াল বলেছিলাম। আচ্ছা এটা আমি ক্লাসে জি বলেছিলাম, ম্যাম। আজকে আমি উই বলে ফেলছি। উই বলতে আমরা এখানে আসলে সোসাইটিও বুঝি এবার ইন্ডিভিজুয়ালও বুঝি, আমি এটাও লিখে দিই। হ্যাঁ, হাউ সোসাইটি অর ইন্ডিভিজুয়াল, তাই না, ক্যান Yes, ma'am. ম্যানেজ। Unlimited wants with limited source resource. ম্যানেজ আনলিমিটেড ওয়ান্স With উইথ limited resource. লিমিটেড রিসোর্সেস। আচ্ছা এখানে লিমিটেড রিসোর্সের নামটাও বলে দিয়েছেন। লিমিটেড রিসোর্সের মধ্যে ছিল হচ্ছে মানি, তাই না, তারপরে ছিল হচ্ছে Yes, ma'am. হেলথ কন্ডিশন, মানে তার হেলথ কিরকম, টাইম। তারপরে ছিল হচ্ছে টাইম। এগুলো হচ্ছে গিয়ে আমার যে লিমিটেড রিসোর্স যেটা বলছিলাম সেগুলো হচ্ছে গিয়ে এখানে ছিল। এগুলো খুব বেসিক ব্যাপার যে আমি আমার সময়টাকে, আমি এই অল্প সময়টা আমার লিমিটেড রিসোর্স, বা আমার হাতে টাকা আছে এটা খুব লিমিটেড একটা অ্যামাউন্টে টাকা আছে, বা আমার হেলথ কন্ডিশন এটাও আমার জন্য লিমিটেড। এই জায়গাগুলোতে আমি এটাকে কিভাবে ম্যানেজ করে আমি আমার আনলিমিটেড ওয়ান্সটাকে হচ্ছে ফুলফিল করবো, এই বিষয়গুলোকেই আমরা হচ্ছে ইকোনমিক্স স্টাডি করেছি।
পরবর্তীতে দেখেছিলাম কি ইকোনমিক্সে কয়টা ব্রডার পার্টে ভাগ করা যাচ্ছে, মনে আছে কারোর? দুই ভাগে। হুম, বলেন নামটা দেখি শুনি, ভুলে মাইক্রো গিয়েছি। ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। থ্যাংক ইউ হার্দিক। তো আমরা দেখেছিলাম, পরবর্তীতে আমরা পড়েছিলাম যে এই যে উই বললাম, উইতেই আমাদের আসলে বিষয়টা চলে আসে যে দেখেন এখানে একটা এন্টিটির কথা আমি বলছি যেখানে মনে হচ্ছে যে একজন পার্সন আছে, হ্যাঁ এরকম। এই এন্টিটিটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল। বা এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, আমি আমার ফ্যামিলিকেও ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করি। আমি আমার, ধরেন 2-3 জন পার্সন আছে তাদেরকে আমরা একসাথে ইন্ডিভিজুয়াল মানে একটা ইউনিট হিসেবে চিন্তা করি, তখন আমরা ইন্ডিভিজুয়াল বলি। আর যখন অনেকগুলো ইউনিট চলে আসবে তখন সেটাকে সোসাইটি বলা হয়, গভর্নমেন্ট বলা হয়। যেমন ধরেন সোসাইটি তো বুঝছে, আপনি ধরেন যে বিল্ডিং এ বসবাস করেন বা যেই গ্রামে থাকেন বা যেই ধরেন ছোট্ট একটা পাড়াতে থাকেন, সেই পাড়ায় অনেকগুলো ফ্যামিলি আছে, না অনেকগুলো ফ্যামিলি মিলে যেই আপনার ইউনিটটা ক্রিয়েট হবে, এটাই হচ্ছে সোসাইটি। তো সোসাইটি, তো এখানে যেটা হচ্ছে যে আমরা ইকোনমিক্সে যেটা হচ্ছে যে আমরা এখান থেকেই একটা কনসেপ্টে চলে আসি যে কিছু ক্ষেত্রে আমরা শুধু ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলবো। যেমন একটু আগে আমাকে হচ্ছে গিয়ে আতিক বলছিলেন যে হচ্ছে গিয়ে ওই মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স, কারণ আমি বললাম যে আতিকের মান্থলি এক্সপেন্ডিচার কত বা আতিকের ডিমান্ড কত। এই যে আমি যখন কথা বলছি আমি জাস্ট একটা ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে কথা বলছি, বা আমি ধরেন বললাম যে আশফাকের মান্থলি এক্সপেন্ডিচার কত বা মান্থলি ডিমান্ড কত, এই যে আমি ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলছি। কিন্তু আমি যদি বলতে চাই যে আমার ক্লাসে যত পার্সন আছে, যতগুলো স্টুডেন্ট আছে, হোয়াটস দ্য টোটাল ডিমান্ড অফ দিস স্টুডেন্ট, এখন দেখেন এখানে কিন্তু আমার ক্লাসে বেশ অনেক অনেক স্টুডেন্ট আছেন, তাদের সবার ডিমান্ড কিন্তু আমার বের করতে হবে। বাট তাদের সবার মান্থলি খরচ কত, মান্থলি এক্সপেন্ডিচার কত, আমাকে তো ক্লাসের এই সবগুলো স্টুডেন্টের এক্সপেন্ডিচার বের করবো। এখানে কিন্তু নাম্বারটা বেশ বড়, হিউজ একটা নাম্বার। তখন কিন্তু আমরা একটা বড় একটা বাল্ক অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। এই সিচুয়েশনটাকে আমরা তখন বলি হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স। আর আমরা ইকোনমিক্স কে দেখেছিলাম যে আমরা এটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম। ইকোনমিক্স অ্যাকচুয়ালি এখানে তো আর ওইভাবে লেখার সুযোগ নেই, আমি যতটুকু লেখা যায়। তো আমরা দেখেছিলাম যে ইকোনমিক্স কে হচ্ছে গিয়ে আমরা দুটো অংশে ভাগ করেছিলাম। এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে একটা আপনার মাইক্রো, ইকোনমিক্স আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। প্রথমে আমরা যেখানে আসছিলাম, যেটা আমরা ছিলাম যে একটা পেয়েছিলাম হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, পেয়েছিলাম হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স। এরকম দুটো অংশে ভাগ করে নিয়েছে, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, এখানে যদি খেয়াল করে দেখি, এখানে একটা স্মল অংশ আছে যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্মল এই অংশটুকু, এটাকে আমরা যদি, এটা আমি ইচ্ছা করে কালার করে দিলাম, বা আমরা এখানেও একটা স্মল অংশ যেটাকে আমরা একটু হাইলাইট করছি, এটাকেও আমরা হচ্ছে কালার করে দিই। তো এই যে স্মল এরিয়া যে দুটো দেখতে পাচ্ছেন, মাইক্রো এন্ড ম্যাক্রো। মাইক্রো বলতে কি বুঝেন, যে বলছিলাম ছোট স্কেলে যখন আমি কোনো কিছু চিন্তা করছি দ্যাট ইজ মাইক্রো, আর যখন বড় স্কেলে আমি কোনো কিছু চিন্তা করছি দ্যাট ইজ ম্যাক্রো। আমি একটু ভুলে গিয়েছি, আমি কি মাইক্রো ম্যাক্রো ডেফিনেশন দিয়েছিলাম ক্লাসে? জি ম্যাম। জি ম্যাম। জি আচ্ছা ম্যাম তাহলে দিয়েছেন। এগুলা লিখি না, তাহলে আমি জাস্ট এটুকু বলে নিই। মাইক্রো ইকোনমিক্স এরকম বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্স মোস্ট প্রবাবলি ওটা কি, যে ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে যারা কথা বলে এরকম। তখন যখন ডেফিনেশন দেওয়ার সময় যখন বলেছেন তখন বিশাল বড় করে দিয়েছিলাম যে it's a part of economics which studies about how individual, তবে ইন্ডিভিজুয়াল আর নাম কি দিয়েছিলাম, ইন্ডিভিজুয়াল আর হাউস হোল্ড। হাউস হোল্ড, তারপরে ম্যাম হচ্ছে হাউস হোল্ড হ্যাঁ হাউস কনজিউমার। হোল্ড কনজিউমার। কনজিউমার। তারপরে আবার ছিল হচ্ছে ফার্ম, যারা হচ্ছে সাপ্লাই সাইড, ফার্ম ফার্ম সাপ্লায়ার। সাপ্লাইয়ার্স। হ্যাঁ, তারপরে প্রডিউসার। তারা কি করছিল, দে ডিসাইড অ্যাবাউট দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই সাইড, তারা চাহিদা এবং যোগান, অর্থাৎ আমি ডিমান্ড করছি অ্যাজ এ কনজিউমার, সাপ্লায়ার কি করছে সেটাকে সাপ্লাই দিচ্ছে। তো এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এই দুটো কিভাবে মিট আপ করছে, আবার হচ্ছে গিয়ে তারা মার্কেটে কিভাবে ইন্টারাকশন করে, মার্কেটে ইন্টারাকশন হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে স্থাপিত হয়, তারা কিভাবে প্রাইসিং ডিসাইড করে, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, সেটা ছিল মাইক্রো।
ম্যাক্রো ইকোনমিক্স কি ছিল? এটা ছিল যে ইকোনমিক্স ইন এ লার্জ স্কেল, বড় স্কেলে যখন ইকোনমিক্স নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। এটা ডেফিনেশন মনে হয় দিয়েছি, যেখানে আমরা দেখেছিলাম যে ম্যাক্রো ইকোনমি ইন ওয়াইড ফেনোমেনা, বড় রেঞ্জে যখন ইকোনমি নিয়ে আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনার বড় রেঞ্জে যখন আমি ইকোনমি নিয়ে কথা বলছিলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে আপনার ম্যাক্রো ইকোনমিক্স। এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের কতগুলো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, আমাদের সেখানে কতগুলো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ছিল, যেমন আমরা ইয়া পেয়েছি, ওটাকে কি বলে, ইনফ্লেশন পেয়েছি, আনএমপ্লয়মেন্ট পেয়েছি, তারপরে হচ্ছে গিয়ে গ্রোথ রেট পেয়েছি। গ্রোথ রেটটা সাধারণত জিডিপি জিএনপি এগুলো থেকে আমরা ক্যালকুলেশন করে থাকি। আচ্ছা, লাস্টে আমরা অপরচুনিটি কস্ট নিয়েও পড়েছিলাম, যে টার্মটাকে আমরা দেখেছিলাম যে এরকম একটা বিষয় যে আমরা যখনই কোনো কিছু ক্যালকুলেশন করি, মানে আমাদের যেহেতু লিমিটেড রিসোর্স, মানে স্পেলিংটা ভুল করছি, এটা OPPORTU, আচ্ছা সঠিক কথা। আচ্ছা, তো এরপর আমরা দেখেছিলাম যে আমাদের হাতে যেহেতু লিমিটেড রিসোর্স, আমরা লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের আনলিমিটেড ওয়ান্টসটা ফুলফিল করার চেষ্টা করি। সে কারণে যেটা হয় যে আমরা চেষ্টা করি আপনার আহ, আমরা চেষ্টা করি যে আমি যখন যে কাজটা করছি এটার জন্য যে কাজগুলো আমাকে গিভ আপ করতে হচ্ছে সেটার একটা কস্ট ক্যালকুলেশন করা। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, ধরে নিচ্ছি আমরা এখন ক্লাস করছি, ধরে নিলাম যে ক্লাস থেকে আমরা কিছু মনে মনে কিছু বেনিফিটেড হচ্ছে, ধরে নিলাম যে বেনিফিটের পরিমাণ 100 টাকা। হয়তো আপনি এখন ঘুমালে আপনি হয়তো 20 টাকার পরিমাণ বেনিফিট, সম পরিমাণ বেনিফিট পেতেন। এই যে আমাদের এই যে ডিফারেন্স, এই কারণে আমরা কি করলাম যে আমরা দুইটার মধ্যে বেটার কোনটা, আমার ক্লাস করা, যেখান থেকে আমি 100 টাকা বেনিফিট পাচ্ছি। তাহলে এই যে ক্লাস করার জন্য আমি গিভ আপ করলাম কি, স্লিপিংটাকে গিভ আপ করলাম। দিস ইজ মাই অপরচুনিটি কস্ট। সো অপরচুনিটি কস্ট মিনস হোয়াট উই গিভ আপ টু গেট সামথিং। আমি কোনো কিছু করার জন্য যা যা গিভ আপ করে দিই, যা যা ছেড়ে দিই, আবারও বলছিলাম ক্লাসে বারবার বলছিলাম যে খাতায় লিখবেন ছেড়ে দিচ্ছি, যেটা যেটা ছেড়ে দিই সেটাই ছিল হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। আমি যে শর্টকাট একটু লিখে রাখি যে এটা এরকম ছিল যে হোয়াট we give up to get some। আমি ফাইলটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো, আপনাদের কাজেও লাগবে, দেখা যাবে যে। তো এইটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা চলে যাব হচ্ছে কি প্রিন্সিপালস গুলোতে। আমাদের কতগুলো প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপাল গুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো, এবং এই প্রিন্সিপাল গুলো আমি ভালোই হয়েছে এই ক্লাসটা অনলাইনে আসছে, কারণ এই প্রিন্সিপাল গুলোটা দেখাতে হলে আমাকে স্লাইড আসলে শেয়ার করতে হতো, তো আমি ওখানেই যাবো। তো আমরা এখানে কতগুলো প্রিন্সিপাল সম্পর্কে এবং এই প্রিন্সিপাল গুলো নিয়েই কিন্তু চ্যাপ্টার 1, আমাদের আমরা যে বইটার রেফারেন্সটা করছি এটা চ্যাপ্টার 1টা এই প্রিন্সিপাল গুলোর বেসিসে কিন্তু ক্রিয়েটেড। আচ্ছা, বাই দা ওয়ে আমি এখানে কিছু মডিফিকেশন করে দিচ্ছি, দেখবেন যে প্রিন্সিপাল গুলো পড়াচ্ছি প্লাস হচ্ছে গিয়ে এর সাথে ক্লাসিফিকেশন পড়ায় ফেলেছে, মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স। ওই যে ক্লাস এগুলো থাকবে সেই অনুযায়ী ওই জায়গাগুলোকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ ওখানে হচ্ছে গিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, সেখানে আপনি আবার ইয়া করবেন, ওটাকে কি বলে, মানে ওটা বইয়ে নাই বলে যে আমরা পড়বো না সেরকম যাতে বিষয় না। আচ্ছা, এখানে এই যে বলেছে যে সাধারণত আমরা যারা ইকোনমিস্ট বা ইকোনমিক্স নিয়ে হলো লার্নিং আমাদের আছে, সেখানে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই। প্রশ্নগুলো অনেকটা এরকম হয় যে হাউ উই মেক ডিসিশন, মানে হাউ পিপল মেক ডিসিশন, or how people actually interact, মানে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা মার্কেটে। হ্যাঁ, তারপরে সবচেয়ে মজার যে কোশ্চেনটা আমারও একটা সময় মনে হতো যে হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু চিন্তা করতে, এখন ধরেন কেন বললাম শেখ হাসিনা দুর্নীতি করেছে, শেখ হাসিনা কিছু টাকা নিয়ে কিছু না, বেশ অনেকখানি টাকা নিয়ে বাংলাদেশে টাকা পাচার করে নিয়েছে, কিন্তু সেটার ইম্প্যাক্ট কেন পুরো ইকোনমিতে পড়লো? শেখ হাসিনা কাজ করেছে, এটার ইম্প্যাক্ট তার আশেপাশে মানুষের উপর পড়ার কথা, কিন্তু না, দেখেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনিও কিন্তু ইম্প্যাক্ট করেছে, আপনার উপরে লোনের বোঝা বাড়ছে, বা আপনিও হচ্ছেন গিয়ে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন, মানে মূল্যস্ফীতি যেহেতু বেড়েছে, জিনিসপত্রের দাম যেহেতু বেড়েছে, আপনি কিন্তু আপনি এফেক্টেড হচ্ছেন। তো এই যে পুরো অর্থনীতিটা দেখেন একই দিকে কিন্তু ধাবিত হয়, দাম বাড়লে সবার জন্য বাড়লে, দাম কমলে সবার জন্য কমছে। আনএমপ্লয়মেন্ট রেট বাড়লে দেখা যায় ক্রাইম রেট বেড়ে যায়, ক্রাইম রেট বাড়লে আমরা সবাই একটা সোসাইটিতে আনস্টেবল কন্ডিশনে থাকি। যেমন এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বলি খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাওয়া বা বাংলাদেশে ব্যবসা করা পরিবেশ না থাকা।
এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে জব ক্রিয়েশনের পরিমাণ কমে গেছে। নতুন করে ইনভেস্টররা বাংলাদেশে আসতে চাচ্ছে না, বা যাদেরও ক্যাপিটাল আছে তারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে সাহস পাচ্ছে না। যেহেতু আগে ধরেন টাকা খাইতো কি দুই পক্ষ, টিম এ টিম বি। আপনি টিম এ হচ্ছে আপনার ফ্যাসিস্টের দল, টিম বি হচ্ছে তারাও কাইন্ড অফ ফ্যাসিস্ট, তারাও যে খুব ভালো টিম তা না। আবার আমরা এখন যারা টিম সি চিন্তা করছি তারাও কিন্তু ভালো না। তো তাদের যদি আহ তাদের 71 সালে তাদের যে কি বলে তাদের 71 সালে, এটা আমার ওয়ার্ডটাই মাথায় আসে না, তাদের অ্যাক্টিভিটি মাথায় আসে, যাই হোক। 71 সালে তারা যে পরিমাণ বিদ্বেষ আমাদের প্রতি দেখিয়েছে, অনলাইনে ক্লাস নিচ্ছে, আচ্ছা সমস্যা না বললাম। তো সেই টিমটাও কিন্তু ভালো না। তারা তারা চাইনি বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রি হোক। তো সেই টিমকেও যে আমরা ভালো মনে করছি, তারাও কিন্তু ভালো টিম। তো আগে যেটা হইতো যে এরকম টিমে টিম বি খাইতো, এক টিম গেলে আর এক টিম আসতো, তাকে টাকা পয়সা দিয়ে এত সুন্দর একটা বিজনেস সেট আপ করতে পারতো। কিন্তু এখন সেই কন্ডিশনটা নেই, আমরা আসলে জানি না নেক্সট গভর্নমেন্টে কে আসবে। সো দেখা যাচ্ছে কি মানুষজন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, তখন কি হলো আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেল। আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেল, সবাই তো আর একরকম না। এখন ধরো একজন রিক্সা পুলার, সে তার যদি বাসায় ঘরে চাল না থাকে, তার ফ্যামিলি মেম্বাররা যদি না খেয়ে থাকে, তখন কিন্তু তার মাথা কাজ করবে না। তখন তার মনে হবে যে আমি এনিহাও চাল কিনে আনবো, সেটা যেভাবে হোক আমি টাকাটা অ্যারেঞ্জ করে আমি কিন্তু কি বলা যায় একটু চাল কিনে আনবো আমার ফ্যামিলির জন্য। তো সরি। তো এইভাবে আমরা যদি চিন্তা করি, ইকোনমি কিন্তু একটা 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 ইউনিটি হিসেবে, একটা ইউনিট হিসেবে কাজ করেছে। একটা ইকোনমি কিভাবে একটা ইউনিট হিসেবে কাজ করে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক সম্মুখীন হই। তো আস্তে আস্তে দেখা যাবে যে এই চ্যাপ্টারটা পড়ার পর, স্পেশালি আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ার পর, আমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ক্লিয়ার হবে যে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, আমি আপনি কিভাবে সিদ্ধান্ত, আজকেই ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখানে আমরা অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলেছি। ওই যে আমি বলেছিলাম যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, এটাকে বলতে আমরা এইটার একটা টার্ম আছে, এই টার্মটাকে আমরা ইকোনমিক্সে বলি স্কার্সিটি। অনেকে স্কেয়ার সিটি বলে, এটাও উচ্চারণ ঠিক, স্কার্সিটি বলে এটার উচ্চারণ ঠিক, দুটোই ঠিক। হ্যাঁ, তো স্কার্সিটি মিনস হচ্ছে আহ দ্য নেচার অফ লিমিটেড রিসোর্সেস। আমরা যে লিমিটেড রিসোর্স পাচ্ছি এটাকে আমরা স্কার্সিটি বলছি। যেমন এখানে ইকোনমিক্স একটা এক্সাম্পল দিয়েছে, ওই যে আমরা বললাম না যে উই স্টাডি অ্যাবাউট হাউ উই ক্যান ম্যানেজ আওয়ার আনলিমিটেড ওয়ার্কস উইথ লিমিটেড রিসোর্সেস। তো এখানে দেখেন, দেখাচ্ছে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে আছেন। কিরকম? ইউ ডিসাইড অ্যাবাউট হোয়াট টু বাই, হাউ টু বাই, ফর হুম টু বাই, হাউ মাচ টু ওয়ার্ক, হাউ মাচ টু সেভ, হাউ মাচ টু স্পেন্ড। দেখেন আমি সবকিছু দেখলে আমরা নিজেরাই চিন্তা করি। বাজারে গেলে আমি চিন্তা করি চাল কিনবো না ডাল কিনবো, চাল কিনলে কি 80 টাকা পার কিলো চাল কিনবো, না 70 টাকা পার কিলো চাল কিনবো, নাকি 120 টাকা পার কিলো চাল কিনবো। দেন আমি কাজ করার সময় চিন্তা করি যে আমি কি কাজ আজকে কাজ করবো, না আমি লেজারে যাব। আমি কি 100 টাকা আমি আর্ন করেছি, আমি 100 টাকার মধ্যে 100 টাকাই স্পেন্ড করবো, না এর মধ্যে 20 টাকা সেভ করবো। এই যে আমি ডিসিশন গুলো কিন্তু আমি একটার পর একটা নিতে থাকি, আমরা কিন্তু করতে থাকি। তো এই যে আমরা ডিসাইড করি, এই যে এগুলো কিন্তু সবই ইকোনমিক অ্যাক্টিভিটি, এন্ড এগুলো প্রত্যেকটা পিছিয়ে দেখবেন যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস বাট উই হ্যাভ আনলিমিটেড ওয়ার্কস। In the same way, as a producer, we also we also have this kind of dilemma, that is we have limited resource but we have to unlimited things to do. For example, today I have limited time, যেমন আজকে আমার টার্গেট কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে, আমি 10 প্রিন্সিপাল শেষ করে দিব, যদি ইনশাআল্লাহ পারি করবো। তো এই যে দেখেন আমি অ্যাজ এ প্রডিউসার, বা আজকে আজকে ক্লাসে আমি হয়তো ফার্ম, যেহেতু আপনারা কনজিউমার, তো আমি দেখেন আমি কিন্তু চিন্তা করছি যে হাউ মাচ টু প্রডিউস, কতটুকু প্রোডাকশন লাগে, কতটুকু লেকচার কমপ্লিট করা যায়। হ্যাঁ, তারপর ধরেন প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ওয়ার্কার হায়ার করতে, হাউ মাচ টু ওয়ার্কার হায়ার, হাউ মাচ টু ইনপুট টু পারচেস ফর দ্য প্রোডাকশন পারপাস। আমাদের ইনপুট কিনতে হয়, মানে কিছু প্রোডাক্ট কিনতে হয় যেটাতে আমরা পরবর্তীতে প্রোডাকশনে যাই। অ্যাজ এ সাপ্লায়ার কিন্তু আমিও চিন্তা করছি যে আজকে আমি কতটুকু ক্লাস নিব, কিভাবে ক্লাস নিব। তারপরে হচ্ছে কি এই ক্লাস নেওয়ার জন্য আমি কারো হেল্প নিবো কিনা, যেমন ধরেন আমি আজকে ইভনের হেল্প নিলাম, আতিকের হেল্প নিলাম, দিয়ে বললাম যে এটা এটা করেন, ওটা ওখানে পোস্ট করেন যাতে সবাই ক্লাস আছে। এই যে আমি কাজগুলো করলাম, এগুলো কিন্তু সবই ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ইন দ্য সেম ওয়ে গভর্নমেন্ট অলসো ফেসেস দ্যাট স্কারসিটি, দ্যাট মিনস দ্য নেচার অফ লিমিটেড রিসোর্সেস। গভর্নমেন্টও কিন্তু চিন্তা করে যে আমি কি ডিফেন্সে ইনভেস্ট করব, নাকি আমি হচ্ছে গিয়ে এডুকেশনে ইনভেস্ট করব। যেমন দেখবেন যে রিসেন্ট টাইমে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি হেড চিফ অ্যাডভাইজার, উনি বলেছেন যে বাংলাদেশে উনি চায় যে শিক্ষার হার বাড়ুক, অর্থাৎ তিনি
ডিফেন্সে ইনভেস্ট করতে চান। উনি বলছে যে শিক্ষার হার বাড়ুক, শিক্ষার হার বাড়লেই দেশের উন্নয়ন হবে, উনি এটাই বিলিভ করে। So উনি শিক্ষার হার বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে, আর কিছু না। এটাই বলছে, উনি বলছে যে আমি যাই করছি না কেন দেশে যাতে শিক্ষার হারটা বাড়ে এইভাবে। তো এখন আমরা চলে যাব, সেটা হচ্ছে গিয়ে আমরা এই প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করা শুরু করব। তো আমরা এই আজকের চ্যাপ্টারে দেখবো যে আমরা 10টা প্রিন্সিপাল দেবো। আমি স্লাইডটা শেয়ার করে দেবো আপনাদের সাথে, এবং এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে এই যে দেখেন এখানে কিন্তু আবার লিঙ্ক গুলো ক্রিয়েট করা আছে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন, আপনি চাইলে ওই যে উইকি ইউনিভার্সিটি, যেটা উইকিভার্সিটি, আমরা অনেকেই জানি না উইকিপিডিয়ার আর একটা ভার্সন আছে উইকিভার্সিটি, কেউ কি জানেন এটা? চ্যাট জিপিটিও আপনার দরকার না, আপনি উইকিভার্সিটিতে যে থাউজেন্ড অফ আর্টিকেল পাবেন, থাউজেন্ড অফ থিংস পাবেন যেখান থেকে আপনি স্টাডি করতে পারেন। উইকিভার্সিটি ওটা না। তো উইকিপিডিয়া, উইকিভার্সিটি, এইখানে আমি দেখবেন যে উইকিভার্সিটির সবগুলো লিঙ্ক হচ্ছে কি এখানে আমি এমবেড করে দিয়েছি। সো হাউ পিপল মেক ডিসিশন এখানে ক্লিক করলে, যেমন আমি এটা করে দেখে দাঁড়া, হাউ পিপল মেক ডিসিশন, এই যে আমি ক্লিক করলাম, দেখেন ওপেন হয়ে গেল উইকিভার্সিটিতে। এই যে হাউ হাউ পিপল মেক ডিসিশন এটা বলতে কি বোঝায় সেটাও লিখেছে, এবং এখানে যে 4-5টা এর আন্ডারে 4টা প্রিন্সিপাল আসবে, যেমন পিপল ফেসেস ট্রেড অফ, আপনি এগুলো পড়বো, অপরচুনিটি কস্ট, এগুলা এগুলা নিয়েও এখানে কথা চলে আসবে। রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য পার্টিস, যাদের মনে হবে যে আমি লেটস সে আমি এত কষ্ট করে পড়তে চাচ্ছি না, তারা কিন্তু ওখান থেকেও পড়তে পারবেন চাইলে। মানে আমাদের যে এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এটা আবার ওপেন হচ্ছে, আমি এগুলো আসলে বুঝি না, এক উইন্ডো থেকে আর একটা উইন্ডোতে চলে গেলে ওটা শেয়ার হয় কি এগুলো আসছে না, দেখতে তো পাচ্ছেন মানে 10 নো প্রিন্সিপালস ম্যাম। অফ, আসে নাই না? ম্যাম জুম অ্যাপটা নো। ইনস্টল করতে হবে তাহলে আসবে ম্যাম, ওয়েবসাইট থেকে আসছে না। আচ্ছা দাঁড়ান, আমি আবারও ওইখানেও শেয়ারে যাচ্ছি, সমস্যা না। মানে আমার স্লাইডটাই আপনাদের সামনে ওপেন হয়ে আছে, এই তো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমি ওই যে দেখেন ওটা ইয়েলো কালার হয়ে গেছে না, ওটাতে ক্লিক করে আমি এই জায়গায় চলে আসছিলাম, বুঝতে পেরেছেন? এখন দেখতে পাচ্ছেন তো মনে হয়। জি তো ম্যাম। ওটাতে জি ক্লিক ম্যাম। ওটাতে ক্লিক করলে যেটা হবে যে উইকিভার্সিটি, এই যে আমি এটার কথাই বলছিলাম যে উইকিপিডিয়ার কথা আমরা অনেকে জানি না, উইকিভার্সিটির কথা তো অনেকেই জানি। উইকিভার্সিটিতে মানে এরকম সব ডেটা, অনেক ইনফরমেশন পাবেন। আমার কাছে চ্যাট জিপিটি থেকে উইকিভার্সিটি বা উইকিপিডিয়া বেশি পছন্দ, সব ইনফরমেশনই পাওয়া যায়। চ্যাট জিপিটি জাস্ট গুছিয়ে দেয়, আর উইকিভার্সিটিতে আপনি পড়তে পারবেন, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এটা আমি ক্লিক করেছি, এগুলো সবই যেখানে চলে আসছে, এগুলা এগুলা কি সবই। তো ওটাই বলতে চাচ্ছিলাম যে আমার স্লাইডে ওটা এমবেড করা আছে, যদি আপনার মনে হয় যে না আমি ম্যাডাম স্লাইড থেকে পড়বো না, আমি একটু ভালো সোর্স থেকে পড়তে চাই, আমি অনলাইন কন্টেন্ট থেকে পড়তে চাই, সেখানে আপনি পাবেন। এখানে আমরা 10টা প্রিন্সিপাল পাবো, আমি 10টা প্রিন্সিপাল লিখাবো, তার আগে আমি একটু একটু বুঝিয়ে নিই। প্রথম 4টা যে প্রিন্সিপাল হবে, লাইক পিপল ফেসেস ট্রেড অফ, অপরচুনিটি কস্ট, রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন, অ্যান্ড পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, এই 4টা প্রিন্সিপাল বেসিকলি আমি আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হাউ উই মেক ডিসিশন, এই কনসেপ্টের সাথে রিলেটেড। আবারও বলছি, এই যে এই 4টা প্রিন্সিপাল, এরকম 10টা প্রিন্সিপাল আছে, কিন্তু প্রত্যেকটা প্রিন্সিপালকে আমরা আবার একটু ভাগ করবো, কোনটা মাইক্রোর সাথে যাবে, কোনটা ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে যাবে। তো প্রথম 4টা প্রিন্সিপাল একদম সরাসরি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি কিভাবে সিদ্ধান্ত নেন সেটার সাথে রিলেটেড। আজকে আমরা এটা পড়বো, দেখবে যে আসলেই তো আমার লাইফে এরকম হয়, আপনি হিসাবে পাবেন। দেন নেক্সট 3টা প্রিন্সিপাল, ওই যে আমরা বলেছিলাম না মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনেশনে, যে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, ওই কথাটা যে মার্কেটে আমরা বা একটা প্লেসে আমরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করি, সেটার বেসিসে আরো 3টা প্রিন্সিপাল আছে, এই যে এই 3টা। লাস্টলি হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক রিলেটেড প্রিন্সিপাল, অর্থাৎ ইকোনমি একসাথে কিভাবে কাজ করে, দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। এটার আন্ডারে আরো 3টা প্রিন্সিপাল আছে। তো তাহলে 4+3+3, সো কত হলো 10টা। এই মোট 10টা প্রিন্সিপাল নিয়ে আমরা এখানে এই ক্লাসে স্টাডি করব। তবে আপনাদের জন্য সহজ করে দিই, আপনাদের তো মাথার মধ্যে কনসার্নই থাকে যে ম্যাডাম প্রশ্ন হবে কোথা থেকে। প্রশ্ন হবে এই প্রথম 4টা প্রিন্সিপাল। আমি ইউজুয়ালি প্রথম 4টা প্রিন্সিপাল থেকে প্রশ্ন করতে পছন্দ করি, এখান থেকে প্রশ্ন করব, বাকি প্রিন্সিপাল একটু বুঝিয়ে দিব, বাট এগুলো আমরা আস্তে আস্তে আসলে ক্লাসে পড়তে পড়তে বুঝে, কিন্তু প্রথম 4টা প্রিন্সিপাল এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের একদম ডে টু ডে লাইফের সাথে রিলেটেড, আপনি এটাকে খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন নিজের লাইফের সাথে। তো আমরা ওই প্রিন্সিপাল গুলো নিয়ে স্টাডি করবো। তো আমি এখন একটু
হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসতে বলবো, এতক্ষণ বলি নাই কারণ এতক্ষণ না লিখলেও হবে, কারণ ওইটুকু আমরা ক্লাসে পড়ে আসছি। বাট এখন আমি যেটা বলবো সেটা আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে গিয়ে প্রথমেই লেখেন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যেটা আমরা আসলাম। এবার দিয়ে এই যে এখানে যেমন সাবটাইটেল দেখাচ্ছিল ঠিক ওইভাবে সাবটাইটেল অনুযায়ী আসবে যে হাউ পিপল মেক ডিসিশন, এভাবে করে একটা বুলেট পয়েন্ট দেন। ওটার আন্ডারে এই যে এখানেও লেখা আছে প্রথম প্রিন্সিপাল, এই যে এইভাবে লেখেন প্রিন্সিপাল 1, পিপল ফেসেস ট্রেড অফ, পিপল ফেস ট্রেড অফস, ভুল হচ্ছে, পিপল ফেস ট্রেড অফস, এইটা লেখেন প্রিন্সিপাল 1। লিখেছেন পিপল ফেস ট্রেড অফ? তো এখানে আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম না, ট্রেড অফ। আগে ট্রেড বলতে তো আমরা অনেকে বুঝি, আচ্ছা ট্রেড বলতে কি বুঝি দেখি তো, আমি যাকে প্রশ্ন করব তিনি উত্তর দিবেন। তবে একটু নিজেই মনে মনে চিন্তা করেন, চ্যাট জিপিটি করা যাবে না, নিজে ভাবেন যে ট্রেড বলে কি হতে পারে। আচ্ছা, তালহা সাদ জয়েন করেছে, তালহা কি এই সেকশনের না B1 এর? তালহা B2 না B1 সেকশনের স্টুডেন্ট আপনি? সুরাইয়া জাহান শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। সুরাইয়া মানে কোনো মানে বকবাদা ডেফিনিশন দিতে মানে জাস্ট যেটা বুঝছেন সেটা বলবেন। ট্রেড বলতে কি বুঝেন? ট্রেড, TRADE, ট্রেড বলতে কি বুঝেন? কোনো আইডিয়া আছে ট্রেড কি কি হতে পারে? আচ্ছা রিয়া কি, রিয়া বলেন ট্রেড বলতে কি বুঝেন ম্যাম বাংলায় যেটা বলেন? জানি না। বাণিজ্য। জানেন না ট্রেড কি? বাণিজ্য কি? বাণিজ্য, মিনিস্ট্রি অফ ট্রেড, এই যে এরকম আমরা বলি না, তো এটা কি? ট্রেড মিনিংটা কি? কেউ কেউ কি বলতে পারবেন? আশফাক বলেন তো দেখি ট্রেড কি হতে পারে। আশফাক কথা শুনতে পাচ্ছেন? ম্যাম ওই যে মিউচুয়াল এগ্রিমেন্টের থ্রুতে যেটা করা হয়, মিউচুয়াল এগ্রিমেন্টের থ্রুতে কি করবেন? মানে ম্যাম কোনো কিছু এক্সচেঞ্জ করা। বুঝেছি, এই ওয়ার্ডটাই আমি একটু শুনতে তার চাচ্ছিলাম। অনেক সুন্দর বলেছেন। আচ্ছা দেখেন, আশফাক একটা কথা বলছে, সেটা হচ্ছে আচ্ছা আর কেউ কি অ্যাড করতে চান? সেটা তো আসি, আর কেউ বলতে চান? এই আতিক বলবেন কিছু? ম্যাম ট্রেড মানে হচ্ছে ম্যাম ব্যবসা করা বা কোনো কিছু বিনিময়ে কোনো কিছু দেওয়া। কোনো কিছু বিনিময়ে কোনো কিছু দাও। আচ্ছা, ইফতি কিছু বলতে চান? শামসুর জামান ইফতি, ট্রেড। নো ম্যাম। দেখেন আতিক বা আমরা আমরা যে আশফাকের কাছে গেলে দুজনের কথা একটা একটা ওয়ার্ড আমি দুজনের থেকে নিচ্ছি, ওনারা এক্সচেঞ্জ ওয়ার্ডটা ইউজ করেছে। হ্যাঁ, মানে বিনিময়, যেটা ইংলিশ এক্সচেঞ্জ, এই ওয়ার্ডটা ইউজ করেছে। তো ট্রেড বলতে আমরা আসলে কি বুঝি দেখেন, আপনি বাজারে গেলেন, সাপোজ আপনার পাশে একটা স্বপ্ন আছে, একটা গ্রোসারি শপ, এটাই বুঝি। ওখানে গেলেন যে হচ্ছে কি আপনি আপনার মনে হলো যে আপনি আলু কিনবেন, 5 কেজি আলুর দাম 100 টাকা, আপনি 800 টাকা দিলেন, উনি ওটার বিনিময়ে আপনাকে 5 কেজি আলু দিলেন। এই যে যখন আমরা কোনো কিছুর বিনিময় করে, আপনি কিন্তু বিনিময় আপনি এখন বলতে পারেন মানে আমি টাকা দিয়েছি, টাকা ছাড়াও মানে সরাসরি যে টাকা দিলেই যে ট্রেড হবে তা না, টাকা ছাড়াও হবে, আমি সেটাও আসবো। তো আমরা যখন এক্সচেঞ্জ করছি, যে আমরা দেখা গেল যে আমি আমার হচ্ছে গিয়ে আমি একটা গুডস এর এগেনস্টে আর একটা গুডস নিচ্ছি, একটা প্রোডাক্টের এগেনস্টে আর একটা প্রোডাক্ট নিচ্ছি, এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ করা। হ্যাঁ, বা এই প্রসেসটাকে আমরা বলি ট্রেড করা। যেমন ধরেন এমন হয় না যে আপনার এক বন্ধুকে আপনি বললেন যে ঠিক আছে ফাইন, তুই আমার মাইক্রো ইকোনমিক্স এর অ্যাসাইনমেন্ট করে দে, আমি তোর হচ্ছে ম্যানেজমেন্টের অ্যাসাইনমেন্ট করে দেবো। এই যে আমরা এটা করে এটাকে আমরা ট্রেড বলতে পারি। বা ধরেন আহ আমরা ইয়ার সাথে ট্রেড করছি, ট্রেড যে এগ্রিমেন্ট যেটাকে আমরা বলছিলাম ইউএস এর সাথে, যখন আমাদের উপরে একটা খুব বড় ধরনের ট্যাক্স বার্ডেন ইম্পোজ করে,
তখন ইউএস এর সাথে আমরা কি ধরনের ট্রেড এগ্রিমেন্ট করলাম, আমরা বললাম যে ঠিক আছে আমাকে হচ্ছে তোমার আমি তোমাদের থেকে প্লেন কিনবো, তার এগেনস্টে তুমি আমার উপরে ট্যাক্স ইম্পোজটা একটু কমায় দাও, পার্শিয়ালি কমায় দাও। তো এইটা আমরা কি এগ্রিমেন্ট করছি এবং এগ্রিমেন্টে এক্সচেঞ্জ হচ্ছে, কিছুটা এক্সচেঞ্জ হচ্ছে, দিস ইজ কল ট্রেড। তো তেমনি আপনার মাথায় রাখতে হবে যে অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, ইউ অলওয়েজ ট্রেড উইথ দ্য আদার থিংস। আপনি মানে নিজের লাইফও সারাক্ষণ এরকম ট্রেড করতে থাকেন, ট্রেড করে করেই আপনি চলেন, এবং এই ট্রেডটা অপরচুনিটি কস্টের সাথে রিলেটেড। এখন আসেন ওই আগের কনসেপ্টটাতেই আসি। মনে আছে আমি বলছিলাম যে কোন ক্লাসে আমি আইদার ক্লাস করতে পারি অথবা ঘুমাইতে পারি। এই যে কয়েকজনকে ডাকাডাকি করছে, উত্তর নিচ্ছে না, তারা তো আসলে ক্লাসে জয়েন হয়ে চলে গেছে বাসার মধ্যে যে কাজগুলো করছে। তাহলে এখন কি হচ্ছে যে সে হয়তো যে কাজগুলো করছে ওটা তার কাছে নেসেসারি, সেই কারণে উনি এই কাজগুলো করছে। তো তার মানে কি ওটার জন্য তাকে কি গিভ আপ করতে হচ্ছে, এই ক্লাসে কনসেন্ট্রেশন দেওয়া বা ক্লাস থেকে যে লার্নিং হতো এটাকে গিভ আপ করতে হচ্ছে না। তো এরকম এট এ টাইম উই হ্যাভ লটস অফ অপশন, but we can do only one thing. So when we do that one thing, for that purposes, we trade off the other options. This is called people faces trade-off. Simply একটা সময় আমাদের হাতে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো অপরচুনিটি থাকে, বাট আমি একটা কাজ করতে পারি, বাকিগুলোকে আমি ছেড়ে দিই, যদিও ওটা অপরচুনিটি কস্ট বলছে ছেড়ে দেওয়াটাকে। এই যে আমি একটা কাজ করছি, বাকি অপশন গুলোকে ছেড়ে দিচ্ছি, দিস ইজ কল ট্রেড অফ। সো কিরকম ট্রেড অফ আমরা ফেস করি, যেমন আমি এখন বলতে পারি, ধরেন আপনি আইসক্রিম কিনতে গেলেন, অনেকগুলো আইসক্রিমের অপশন থাকে না, যে আপনি চাইলে ছোট্ট একটা বাটি আইসক্রিম কিনতে পারেন, আপনি পোলারের আইসক্রিম কিনতে পারেন, আপনি লাভেলোর আইসক্রিম কিনতে পারেন, আপনি ইগলুর আইসক্রিম কিনতে পারেন। কিন্তু আপনি এট এ টাইম তো পোলার লাভেলো ইগলু সবগুলো কেনার মতো অ্যাবিলিটিও আমাদের নাই, বা আমাদের আসলে সেই লাক্সারিটাও নেই, আমরা বা ও তিনটা আসলে খেতেও আমাদের ইচ্ছে করে। তো আমরা এট এ টাইম একটা অপশন চুজ করছি, বাকিগুলো ছেড়ে দিচ্ছি। একটা সিলি অপশনে যাওয়া যায়, ধরেন আমাদের কি হয় আমাদের লাইফে, লাইফ পার্টনার চুজ যদি করতে চাই বা পার্টনার চুজিং এর সময় দেখা যায় না অনেক অপশন থাকে, যে একে বিয়ে করা যায়, ওর সাথে থাকা যায়, এটা করা যায়। ঠিক আছে, আমরা কি করি, আমরা একটা অপশন চুজ করি, আমরা তো সবার সাথে চলতে পারবো। সো একটা অপশন চুজ করি, বাকিগুলো হচ্ছে গিয়ে মানে বাকিগুলোর সাথে ট্রেড অফ, এটাকে হচ্ছে ট্রেড অফ, বাকিগুলো ছেড়ে দিই, এটাকে আমরা বলছি ট্রেড অফ। আমি এটা একটা লাইনে বলবো হোয়াট ইজ পিপল ফেসেস ট্রেড অফ। তো এটাই বলছে যে আওয়ার অল ডিসিশন অ্যাকচুয়ালি ইনভলভ উইথ ট্রেড অফ, আমরা সবসময় ট্রেড অফ করতে থাকি। এবং সেখানে যেটা হয় যে আমরা যখন ট্রেড অফ করি, সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমরা হলো আপনার আহ সেই ওটার ওটার ভ্যালু ক্যালকুলেশন ট্রেড অফ করি। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যে ধরেন ফর এক্সাম্পল টুমরো ইজ ইয়ার মিড টার্ম এক্সামিনেশন। এখন আপনার ফ্রেন্ড আজকে বলে যে আজকে আমার বাসায় পার্টি হচ্ছে, চলে আয় দোস্ত আমরা খিচুড়ি রান্না করে খাবো। এখন আপনার ওখানেও যেতে ইচ্ছা করছে, আবার আপনার পড়াশোনাও করা জরুরি, এখন তো দুইটা কিন্তু আপনি এট এ টাইম করতে পারবেন না। তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে আমি কি করবো। তাহলে আমি যদি পার্টি করতে যাই, তাহলে আপনার এটার সাথে কি এক্সচেঞ্জ করতে হলো, আমার ওই খিচুড়ি পার্টি করতে গেলে আমার এক্সচেঞ্জ করতে হলো যে নাও আই উইল গেট লেস টাইম ফর স্টাডি। দিস ইজ ফর এক্সাম্পল অফ ট্রেড অফ। কারণ আপনি বাজারে গিয়েছেন, আপনার হাতে লিমিটেড একটা অ্যামাউন্টের মানি আছে, এই টাকা দিয়ে আপনি আইদার ধরে নিলাম যে একটা কি বলবো, একটা টি শার্ট কিনতে পারবেন, অথবা ধরেন ওই টাকা দিয়ে আপনি আহ ধরলাম যে একটা বুকস কিনতে পারবেন। এখন আপনি ডিসাইড করবেন যে আপনি বুকস কিনবেন না টি শার্ট কিনবেন। তাহলে টি শার্ট কিনলে এই যে ট্রেড অফ করলেন কার সাথে, বুকের সাথে। এই সিচুয়েশনটাকে আমরা বলি পিপল ফেসেস ট্রেড অফ। অর্থাৎ একটা লাইন এখন এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে এট এ টাইম উই হ্যাভ লটস অফ অপশন, বাট উই ক্যান চুজ অনলি ওয়ান থিং। At a time, we have lots of options, but we can choose only one thing. At a time, আমাদের হাতে অনেক অপশন থাকে, বাট আমরা একটা অপশনকে পছন্দ করতে পারি এবং সেই অনুযায়ী কাজ করি। দিস ইজ কল ট্রেড অফ। অ্যান্ড উই অল দ্য পিপল উই ফেস ট্রেড অফ। যেমন এখন আপনি বসুন্ধরা সিটিতে মুভি দেখতে গেলেন, মুভি যখন সিনেপ্লেক্সে আপনি দেখবেন ওখানে যে 4-5টা মুভি হচ্ছে, তো এট এ টাইম আপনি কিন্তু 5টা মুভি দেখতে পারবেন না। আপনার যে কোনো ওই একটা টাইমে একটা মুভি, তাহলে আপনার হাতে 5টা মুভি দেখার অপশন ছিল, বাট ইউ চুজ অনলি ওয়ান মুভি। দিস ইজ কল ট্রেড অফ। অর্থাৎ আমি বাকিগুলোকে ছেড়ে দিলাম। এম আই ক্লিয়ার টু ইউ? কিছু কি একটু Yes, বুঝতে ma'am. পারি? Yes, ma'am.
Yes, এখানে ma'am. এক্সাম্পল জি ম্যাম। হিসেবে ওই যে এক্সাম্পল তাহলে এখানে হচ্ছে রিটেনে ওইটা এইভাবে লেখেন যে পিপল ফেসেস ট্রেড অফ মিনস we have lots of option but we can do only one thing but we can choose only one thing at a time. This is called people faces trade off. We can choose only one thing at a time. আচ্ছা এটার এক্সাম্পল হিসেবে ওই যে ওইটা লেখেন যে if we have a house party and midterm examination at a time আমরা কোনটা চয়েস করবো যে আমি যদি ঠিক আছে ফ্রেন্ডদের বাসায় খিচুড়ি পার্টি করতে চাই তাহলে দেন উই হ্যাভ লেস টাইম ফর আওয়ার স্টাডি পারপাস আর যদি আমি স্টাডি করি তাহলে আমি পার্টি মিস করবো So, আমি এখানে ডিসিশন নিব যে আমি আসলে কোন অপশন চয়েস করে আমি কাজ করবো। আচ্ছা এবার আসি রিয়া ভাবছে মনে হয় অ্যাজ আমি গরিব মানুষ মানে আমরা ইন্ডিভিজুয়াল গরিব এই কারণে মনে হয় আমরা শুধু ট্রেড অফ ফেস করি কিন্তু না অ্যাজ এ প্রডিউসার আমরা ট্রেড অফ ফেস করি গভর্নমেন্ট অর্থাৎ যার হাতে সবকিছু মানে অনেক বেশি রিসোর্স থাকে তারাও কিন্তু ট্রেড অফ ফেস করে সেটা একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরেন অ্যাজ এ প্রডিউসার আমি কিন্তু আজকে ট্রেড অফ ফেস করছি কারণ আমার কাছে আজকে মানে আজকের ক্লাসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হচ্ছে আমি যত হাইয়েস্ট পড়ায় ফেলতে পারবো এবার এই স্লাইড গুলো ক্লাসরুমে দেখানোটা খুব ডিফিকাল্ট এই কারণে আর ক্লাসরুমে সাধারণত স্লাইড দেখায় পড়াইও না। তো দেখেন আমি আমার এখানে ট্রেড অফ কি আমার সময়ের সাথে সাথে খুব পাল্লা দিয়ে অনেক কিছু পড়ায় ফেলতে কিন্তু এর সাথে তো আপনার আপনি কতটুকু নিতে পারবেন সেটা নিয়ে আমার একটা আইডিয়া আমার কাছে মনে হচ্ছে আমি যতই আপনাকে এঙ্গেজ করার চেষ্টা করি না কেন আপনার নেওয়ার একটা লিমিটেশন আছে এর উপরে কিন্তু বেশি আমি দিতে পারবো না আপনাকে দিলে আপনি আসলে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ট্রেড অফ করছি যে আমি চাচ্ছি অনেক বেশি ক্লাসে ইনপুট দিতে বাট আমি সেটা দিতে পারছি না আমি সেটা না দিতে পারি তখন আমাকে যেটা করতে হচ্ছে যে আমাকে অন্য একটা সময়ের সাথে সেটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে সো দিস ইজ আই এম ফেসিং ট্রেড অফ অর্থাৎ আমি অনেক বেশি হয়তো এক জায়গায় সাপ্লাই করছি আর এখানে অপশন নাই তখন আমাকে এখানে ট্রেড অফ করতে হবে বা ধরেন আমি বললাম যে একজন ফার্মার সে মনে করছে যে চালও সাপ্লাই দিবে এট এ টাইম সে সুগার কেন সাপ্লাই দিবে তো দেখেন রাইস এন্ড সুগার কেন এট এ টাইমে কিন্তু প্রডিউস করা যায় না যে কোনো একটা প্রডিউস করতে হবে তো তাকেও কিন্তু এখানে ট্রেড অফ করতে হবে যে রাইস প্রোডাকশনে যাবে না সুগার কেন প্রোডাকশনে যাবে। এরপরে আসি যে আমাদের মনে হয় যে গভর্নমেন্ট সোসাইটি বা যাদের কাছে অনেক বেশি রিসোর্সেস আছে মেবি দে ডোন্ট ফেস ট্রেড অফ বাট উই আর রং সোসাইটি অলসো ফেসেস ট্রেড অফ আর সোসাইটি বলতে এখানে গভর্নমেন্টকেও বোঝাচ্ছি দে আর অলসো ফেসিং ট্রেড অফ অ্যান্ড দে আর ফেসিং ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি অ্যান্ড ইকুয়ালিটি এই দুটোর মধ্যে তারা ট্রেড অফ ফেস করে। আচ্ছা এটার জন্য আমি একটা ছবি দেখাবো জাস্ট অ্যালাউ মি সাম টাইম এই ছবিটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো যায় এই কারণে আমি ছবিটা দিয়ে দেখাবো। আমি কিন্তু হারাই যাইনি আমি একটা রিসোর্স বের করার চেষ্টা করছিলাম এটাই অনলাইন ক্লাসের মজা অনেক কিছু দেখানো যায় তো ছবি দেখতে পাচ্ছি। জি ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম খুবই অদ্ভুত একটা ছবি বাট ছবিটা একটু একটু দেখে একটু নিজের মধ্যে কিছু অবজারভেশন তৈরি করেন আমি প্রশ্ন করবো যাকে তিনি উত্তর দিবেন মানে কোনো কঠিন প্রশ্ন করবো না তাই দেবো।
আচ্ছা, নাবিলাকে প্রথম প্রশ্ন করি, ছবিটা দেখে কি মনে হচ্ছে? কি কি ছবিটা দেখতে আমাদের কিছু একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় না? কি মনে হচ্ছে ছবিটা দেখে? ম্যাম, আমি তো বুঝতেছি যে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া উচিত, এরকম কিছু। সাথে এরকম বুঝ না, আমি আপনার লার্নিংটা শোনার বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আব্দুল্লাহ আল সিয়াম আছেন ক্লাসে? সিয়াম ক্লাসে আছে? ইমন ক্লাসে আছে? জি ম্যাম। কি ছবিটা দেখে কি কি মনে হচ্ছে? ম্যাম ইকুয়ালিটি ছেড়ে ইকুইটিতে যাওয়া আর কি। কোয়ালিটি ছেড়ে ইকুইটিতে যাওয়া, ছবিটা দেখেন, ছবি ছবি তিনটা ম্যাম মানুষ। ছবিটা দেখে বুঝতেছি তিনটা মানুষ, এক একজনের এক এক হাইট। হুম। তো যার যার হাইটের অনুযায়ী সে কি বলে রিসোর্সেস ঢুকেছে ম্যাম। আচ্ছা, খুব সুন্দর। ইমন কি এটা চ্যাটজিপিটি থেকে অ্যানালাইসিস করে নিলেন? না ম্যাম। তো ইসনান মনে হয় কেবল জয়েন করলেন না ক্লাসে? ম্যাম একটু আগে, কিছুক্ষণ আগে আর কি। আচ্ছা, আপনি এই ছবিটা দেখে কি বুঝেছেন? ম্যাম আমি ছবিটা দেখে বুঝছি, স্কুল লেভেলে আমরা একটা গল্প পড়ছিলাম বিড়ালে। ওখানে একটা হুম। কথা ছিল, তেল মাথায় তেল বেশি। তো হুম। এখানে ওইটাই দেখা যাইতেছে, যে যার যেটা দরকার নেই তার কাছে সেটা আছে, আর যার যেটা দরকার তার কাছে সেটা নাই। রিচ আর গেটিং মোর রিচার, পুয়ার আর গেটিং মোর পুরার। সুন্দর একটা কথা বলেছেন না, ইসলাম ওনাদের দুজনেরই অবজারভেশন গুলো খুব অ্যাকুরেট হয়েছে। আচ্ছা, এই ছবিটা দিয়ে আমরা একটা ইমাজিনারি ছবি দেখছি। এক জায়গায় আমরা ইকুয়ালিটি দেখছি, আর একটা জায়গায় আমরা ইকুইটি দেখছি। ইকুইটিটাকে আমরা এফিসিয়েন্সি বলি, যেটা আমরা এই যে বইয়ে পড়ছিলাম। ইকুইটি এফিসিয়েন্সি বোথ আর সেম থিং। ইকুয়ালিটি বলে, আচ্ছা তার আগে ছবিটা দিয়ে আসলে কি মিনিং বুঝিয়েছে সেটাও বলে নিই। এখানে এই তিনটা হাইটের তিনটা পিপল, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে থ্রি ইনকাম ক্লাস। সো দিস ইজ দ্য হাই ইনকাম ক্লাস পিপল, দিস ইজ মিড, অ্যান্ড দিস ইজ লো ইনকাম ক্লাস। আর এই যে দূরে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ক্রিকেট না, একটা বেসবল ম্যাচ, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি এটা সোসাইটির রিসোর্স, মানে যে আমরা বেনিফিট যেটা পাই সেই বেনিফিট গুলো। আর এখানে যে টুলটা দেওয়া হচ্ছে এটাকে বোঝাচ্ছে হচ্ছে গভর্নমেন্ট আমাদের যে সাবসিডি দেয়। সাবসিডি অনেকে বুঝি না, বাট গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে সাবসিডি দিয়ে থাকে। যেমন কি ফ্রি হেলথ কেয়ার সার্ভিস দেয়, ফ্রি এডুকেশন দেয়। যেমন দেখেন, আপনি ঢাকা মেডিকেল কলেজে গেলে 10 টাকা দিয়ে একটা প্রফেসর লেভেলের ডক্টর দেখাইতে পারবেন টিকিট কেটে, বা বারডেমে গেলে এরকম। কিন্তু সেম ডক্টরকে আপনি যখন পপুলার হসপিটালে এসে দেখাতে যাবেন, আপনার কিন্তু 1500 টাকা ভিজিট দিয়ে দেখাতে হবে। সো এই যে তাহলে 1500 টাকার ভিজিট আপনি কিভাবে 10 টাকা দিয়ে দেবেন? এটা গভর্নমেন্ট টাকাটা দিয়ে দিচ্ছে, মানে এটা সাপোর্ট দিচ্ছে আপনাকে, এটাকে আমরা বলে থাকি সাবসিডি। এখানে থ্রি ইনকাম ক্লাস পিপল বোঝাচ্ছে, এবং ওই যে দূরে যে ম্যাচটা চলছে এটা হচ্ছে বোঝাচ্ছে সোসাইটির বেনিফিট, যেটা কে কতটা পাচ্ছে। এখন গভর্নমেন্ট বা সোসাইটি যেটাই বলি না কেন, বা অথরিটি, আপনি আপনার ইউনিভার্সিটিকেও এখানে একটা অথরিটি হিসেবে চিন্তা করতে পারেন। এট এ টাইম দুটোই দিতে পারে না, এটাও বোঝা ওই যে ট্রেড অফ করতে হয়। অর্থাৎ ইকুয়ালিটি দিলে এফিসিয়েন্সি দিতে পারবে না, আবার এফিসিয়েন্সি দিলে মানে ইকুইটি দিতে পারবে না, আবার ইকুইটি দিলে ইকুয়ালিটি দিতে পারবে। ইকুয়ালিটি হচ্ছে কি রিসোর্স সবার মধ্যে সমানভাবে ভাগ, ইকুয়ালিটি সমানভাবে ভাগ করে দেওয়া, এটাকে আমরা বলি ইকুয়ালিটি, বা সুবিধাগুলো সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া। আর ইকুইটি হচ্ছে গিয়ে যে আপনার যার যতটুকু লাগবে সেই অনুযায়ী সোসাইটির রিসোর্সটাকে ভাগ করে দেওয়া, এটাকে আমরা বলি ইকুইটি বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিতে এইভাবে বলে, যা রিসোর্সেস আর ডিস্ট্রিবিউটেড ইন মোর এফিসিয়েন্ট ওয়ে, মানে যার যতটুকু দরকার তাকে ঠিক সেভাবে আমরা রিসোর্সটা ডিস্ট্রিবিউট করে থাকি। এখন গভর্নমেন্ট যদি চুজ করলো ইকুয়ালিটি, তখন কি করলো, সবাইকে সমান রিসোর্স দিয়ে দেয়। যার রিসোর্স আছে সবাই বেনিফিট সমান পাবে। ধরেন বললো যে ফ্রি হেলথ কেয়ার, এটা সবার জন্য। তাহলে সবার জন্য যদি সমান হয়, দেখেন যারা হাই ইনকাম পিপল সে অলরেডি বেনিফিটেড, সে চাইলে পপুলারও যেতে পারে, সে চাইলে সিঙ্গাপুরে যেও ট্রিটমেন্ট করে আসতে পারে, সে বাংলাদেশে কোথাও সে ফ্রি ট্রিটমেন্ট যদি পায়, তাহলে কি হলো, তার জন্য আরো বেশি বেনিফিটেড হলো। So এখানে কিন্তু সেটাই পোর্ট্রে করছে যে যখন গভর্নমেন্ট তাকে সাবসিডিটা বেশি দিয়ে দিল, তখন যেটা হলো যে সে কিন্তু তখন যেটা হলো যে সে কিন্তু আপনার আরো বেশি এই রিসোর্সটা এনজয় করতে শুরু করলো, বেনিফিটটা আরো বেশি পেল। এবার আসেন মিড
মিড ইনকাম, তারা হচ্ছে গিয়ে কোনো মতে তখন হেলথ কেয়ার সার্ভিসটা এনজয় করছে, বা এই যে ম্যাচটা যেটা আছে। আর যেটা লো ইনকাম পিপল, তারা তো এমনি তাদের তো আর ওই পপুলারে যাওয়ারও ক্ষমতা নাই, তাদের তো দেশের বাইরে যাওয়া, তারা হচ্ছে গিয়ে 10 টাকা দিয়ে টিকিট। তার 10 টাকা দিয়ে টিকিট, তো এখন যদি সবাই যে ওই টিকিটের ডক্টর ডাক্তার, তারা অনেক বেশি গ্যাদারিং হবে না, অনেক সার্ভিসের মান, তো তাদের কি হলো, তারা একদমই কিছুই বেনিফিট পাচ্ছে না। এখন আসেন যদি ইকুইটি চুজ করতে, তো যার যতটুকু দরকার তাকে সেটা দিল। তো বলে দিল অগ্রাধিকার ভিত্তিতে যারা লো ইনকাম পিপল তারা ফ্রি হেলথ কেয়ার পাবে। এই যে দেখেন, তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া হলো, তো কি হলো, সে এখন সোসাইটির বেনিফিটটা বা হেলদি যে লাইফস্টাইল যেটা, সেটা সে এনজয় করতে পারছে। মিড ইনকাম পিপলকেও তাকে অল্প একটু দিলে হলো, বললো যে সপ্তাহে 2 দিন মিড ইনকাম পিপলদের জন্য তারা সেদিন এনজয় করে। আর হাই ইনকাম পিপল তাদের যেহেতু দরকার নেই, তাদেরকে বলা হলো যে তোমরা অতিরিক্ত পেমেন্ট করে তোমরা হচ্ছে এনজয়। তো এখন বিষয়টা আসলে এরকম দাঁড়াচ্ছে যে দেখেন, আমরা দুই গ্রুপই হচ্ছে, বাট দুইটা দুই রকমের, কিন্তু দুইটা গভর্নমেন্ট একটা টাইম পারবে না। গভর্নমেন্ট কি চাইলে সবার জন্য সমানভাবে ডিস্ট্রিবিউট করব, আবার যার যতটুকু লাগে সেইভাবে ডিস্ট্রিবিউট করব, দেখেন গভর্নমেন্ট কিন্তু সেটা করতে পারবে না। গভর্নমেন্টকেও চিন্তা করতে হবে যে আইদার সমানভাবে ডিস্ট্রিবিউট করব, অথবা যার যতটুকু লাগে সেইভাবে ডিস্ট্রিবিউট করবো। গভর্নমেন্টকেও ট্রেড অফ করতে হয়, গভর্নমেন্টকেও এট এ টাইম কিছু একটা চয়েস করতে হয়, বাকিটা ছেড়ে দিতে হচ্ছে। এটাই আমরা বলছিলাম যে গভর্নমেন্ট অর সোসাইটি অর অথরিটি অলসো ফেসেস দ্য ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি অ্যান্ড ইকুয়ালিটি। এখন আসেন একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, ইউর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি একটা ট্রেড অফ করতে হচ্ছে, কিরকম মানে এই যে এরকম ইকুয়ালিটি আর এফিসিয়েন্সির মধ্যে একটা ঝামেলা পড়ে গেছে। আমি এটা বুঝাই একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। ধরেন বললো যে গ্রিন ইউনিভার্সিটি চাচ্ছে যে সবার জন্য ফ্রি ট্রান্সপোর্ট অফার, এখন ফ্রি বা সবার জন্য লাইব্রেরিতে একটা ওপেন স্পেস, সবাই ওখানে যে স্টাডি করতে পারবে। এখন ওপেন স্পেস যদি চিন্তা করি, ফ্রি ট্রান্সপোর্ট ওটা হচ্ছে গিয়ে একটু পরে আসি। এখন আপনারা কি চাচ্ছেন, ওপেন স্পেস আপনি সব একটা চাচ্ছেন যেখানে এসি থাকবে, পড়ার সুন্দর টেবিল থাকবে, বই টই থাকবে, তার স্টাডি করবে। এখন এইটা বেসিকলি দরকার হয় কাদের, বা ধরেন আপনারা খুব চাচ্ছেন যে খুব ভালো ট্রান্সপোর্ট, টপ নচ ট্রান্সপোর্ট চাচ্ছেন, কিন্তু উইদাউট এনি কস্ট, কোনো খরচ দিবেন না, বাট আপনার মানে কোনো পেমেন্ট করবেন না, বাট আপনার একটা খুব টপ নচ ট্রান্সপোর্ট সিস্টেম চাচ্ছেন। এখন চিন্তা করে দেখেন, তার অথর ইউনিভার্সিটি যদি পুরো সবাইকে ফ্রি ট্রান্সপোর্ট অফার করতে যায়, ইউনিভার্সিটি যে রিসোর্স অর্থাৎ এটা কি হবে, সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। সমানভাবে যদি ভাগ করে দেয়, তাহলে যেটা হচ্ছে যে আসলে সেই ক্ষেত্রে একটা টপ নচ সার্ভিস প্রোভাইড করা পসিবল না, কারণ ইউনিভার্সিটি যে রিসোর্স আছে সেটা দিয়ে সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিলে এই নর্মাল হচ্ছে গিয়ে বাসগুলো করে আপনারা আসা যাওয়া করতে পারেন। এইবার যদি ইউনিভার্সিটি বলতো যে না, সবাই কি, আর আমরা দেখবেন যে আমাদের ক্লাসমেটদের মধ্যে আমরা কিন্তু সবাই সেম ফ্যামিলি বিলং করে, কারোর ফ্যামিলি দেখবে যে আপনার অনেক বন্ধু আছে যাদের নিজেদের পার্সোনাল কার আছে, আছে না, নিজেদের বাইক আছে, আছে না এরকম। আবার কিছু কিছু কেউ আছেন যে একদমই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, এরকমও আছে, সব ক্লাসের। আবার একদম খুব রিচ ফ্যামিলি আছে। এখন ইউনিভার্সিটি যদি বললো যে ঠিক আছে ফাইন, যারা হচ্ছে গিয়ে যারা ফ্যামিলি রিচ, তাদেরকে বললো যে তুমি পেমেন্ট করো, বেশি পেমেন্ট করো, তাহলে তোমার জন্য হচ্ছে গিয়ে একটা ভালো বাস দিব। ওই পেমেন্টের টাকাটা দিয়ে কি করলো, যারা হচ্ছে কি যাদের ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ, সেই স্টুডেন্টদের জন্য একটা এসি বাসের অ্যারেঞ্জমেন্ট করলো। তাহলে কি হলো যে যার যেটা দরকার, কারুর আছে যাদের ফ্রি ট্রান্সপোর্ট দরকার নাই, বুঝতে পারছেন, তাকে সে সাপোর্টটা দিল না। তাকে বললো যে তাহলে তুমি পেমেন্টের আন্ডারে আসো, আর যাদের ফ্রি ট্রান্সপোর্টটা দরকার তাদের ওই পেমেন্টটা তাদেরকে সাবসিডি আকারে দিয়ে একটা সুন্দরভাবে ট্রান্সপোর্ট সার্ভিস অ্যারেঞ্জ করে ফেললো। তখন এইটাকে আমরা বলছি ইকুয়ালিটি, কিন্তু ইকুইটি বা এফিসিয়েন্সি। কিন্তু চিন্তা করতে, ইউনিভার্সিটি অথরিটিকে একই সাথে এই দুইটাই কি অ্যাপ্লাই করতে পারবে, একই সাথে কি দুই পলিসি চলবে, যে সবাই ফ্রি ট্রান্সপোর্ট চলবে, আবার বললো যে না, যারা হাই ইনকাম পিপল তাদের জন্য মানে হাই ইনকাম ক্লাস ফ্যামিলির কাছে তাদের জন্য পেমেন্ট করতে হবে, এরকম কি মানবেন আপনারা? একটা টাইম দেখেন মানবেন উম, না, আমরা অ্যাজ ইন্ডিভিজুয়ালি মানবো না। সো তাহলে ইউনিভার্সিটিকে একটা ইউনিফর্ম পলিসিতে আসতে হবে, আইদার সবার জন্য সমান, অথবা আপনি যখন অ্যাডমিশন নেবেন আপনার ইনকাম ক্লাস ওয়াইজ আপনাকে একটা ট্রান্সপোর্ট ফি অ্যারেঞ্জ করে দেবে, সেই অনুযায়ী আপনি যান, তারপরে আপনাকে সার্ভিস দেওয়া হবে। তো এইটাই বলছে যে গভর্নমেন্ট বা অথরিটি বলেন, তারা চাইলেও রিসোর্স
আইদার সরাসরি সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। এইটা যে কোনো একটা ডিসিশন মেকিং এ আসতে পারে, দুইটার একই সাথে দুই ডিসিশন মেকিং এ আসতে পারে না। তাহলে আমরা কি লার্ন করলাম? আমরা লার্ন করলাম যে শুধু ইন্ডিভিজুয়াল না, যেমন আমরা যারা হচ্ছে গিয়ে প্রডিউসার তারাও ট্রেড অফ করি, আবার যারা হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট বা ডিসিশন মেকিং এর জায়গা আছে তারাও কিন্তু ট্রেড অফ করতে থাকে। তাহলে আমরা আবার একটু আসি, পিপল ফেসেস ট্রেড অফ এই প্রিন্সিপালটা দিয়ে কি বুঝলাম? যে বুঝলাম যে at a time we have lots of option, at least two option, and from there we can choose only one thing. যেমন ধরেন আপনার হাতে টু অপশন কখন থাকে, সকালবেলা দুইটা অপশন থাকে, ঘুমাবেন অথবা ঘুম থেকে উঠে যাবেন। তখন আপনি যেটা করবেন সেটাই হচ্ছে গিয়ে সেটা আর একটা গিভ আপ করতে হচ্ছে, অর্থাৎ ট্রেড অফ করতে হচ্ছে, এরকম। আচ্ছা, তারপরে আসলাম আমরা যেটা বুঝলাম যে অ্যাজ এ প্রডিউসার আমরা ট্রেড অফ করি, মানে যারা সাপ্লাই দেয় তারাও ট্রেড অফ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে তারা তাদের সাপ্লাই বাড়ায় কমায় এভাবে চিন্তা করে ট্রেড অফ করে। লাস্টলি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট অলসো ফেসেস ট্রেড অফ। সেটা কিরকম? সেটা হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস ইকুয়ালিটি, এই দুটো পজিশনের মধ্যে তারাও ট্রেড অফ করে থাকে। ওকে, এরপরে প্রিন্সিপাল টু, হুইচ ইজ ভেরি ইজিয়ার ফর ইউ। অলরেডি আমরা অপরচুনিটি কস্ট সম্পর্কে পড়ে ফেলেছি, সো প্রিন্সিপাল টুটা লিখে রাখেন, জাস্ট এটার নাম লেখেন অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট এটা লেখেন। এটা হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট, এটা লিখে রাখেন। এই অপরচুনিটি কস্টের ডেফিনেশনটাই এই প্রিন্সিপাল টু তে দেওয়া আছে। বলছে দ্য কস্ট অফ সামথিং হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। অর্থাৎ আমরা ট্রেড অফ তখন যেটা করি, করার সময় আমরা অবশ্যই এটা চিন্তা করি, কস্ট অফ সামথিং হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। আচ্ছা, এখন আসেন আপনার সকালে আপনার হাতে আজকে দুটো অপশন ছিল, আপনি 10টা পর্যন্ত ঘুমাতে পারেন অথবা সকাল ভোরে উঠে যেতে পারেন। তো ঘুমাবেন, বেশিক্ষণ ঘুমাবেন না অল্প সময় ম্যাম ঘুমাবেন? আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আচ্ছা, না, এখন দেখেন তো, আমি নড়াচড়া করলে কথা শুনতে পান না, এখন শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ ম্যাম। ম্যাম, জি। আচ্ছা, তো সকালে আমার হাতে দুটো অপশন ছিল, আমি বেশি ঘুমাতে পারি অথবা একদম অন টাইমে ঘুম থেকে উঠে যেতে পারি। এর মধ্যে যে কোনো একটা আমাকে চয়েস করতে হবে। এখন চিন্তা করলাম, ধরেন 10টা পর্যন্ত ছুটির দিনে 10টা পর্যন্ত ঘুমাবেন, এক্ষেত্রে আপনি যে মানসিক যে শান্তি পাচ্ছেন সেটার ভ্যালু, আপনি যদি ভোরবেলা উঠে ধরেন জগিং এ গেলেন তার থেকে আপনার কম। তখন আপনি কি করবেন? আপনি 10টা পর্যন্ত ঘুমাবেন এবং ওই যে যেটা ছেড়ে দিলেন অর্থাৎ জগিং এ যাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা আপনি গিভ আপ করবেন। সো এটাকে আমরা বলছি যে অপরচুনিটি কস্ট, এন্ড আওয়ার এভরি ডিসিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপরচুনিটি কস্ট। এই যে আমরা যখনই ডিসিশন মেক করার জন্য যে সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ অপশনটাকে ছেড়ে দিই, যে ট্রেড অফ করছি যে অপশনটাকে, সেটাকে আমরা বলে থাকছি অপরচুনিটি কস্ট। তো ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, যে দুইটা বন্ধু আছে যারা হচ্ছে গিয়ে স্টাডি করতে পারে অথবা হচ্ছে গিয়ে বন্ধুর বাসায় যে খিচুড়ি পার্টি করতে পারে বা ধরো একটা ডিনার করতে পারে। এখন এক বন্ধুর কাছে মনে হলো যে স্টাডি করা তার জন্য বেশি বেনিফিশিয়াল, তো সে ওই পার্টিতে যাওয়া গিভ আপ করলো, ডিনারে যাওয়াটা গিভ আপ করলো। তাহলে ওনার অপরচুনিটি কস্ট হচ্ছে ডিনারে যাওয়া। আর আপনি, আর এক বন্ধু কি করলো, সে ডিনার করতে গেল, তার কাছে মনে হলো যে আমার স্টাডি করা থেকে এই বন্ধুদের সাথে ডিনার করাটা বেশি বেনিফিশিয়াল, আমি এখান থেকে বেশি স্যাটিসফাইড হবো। তো সে ডিনার করতে গেল, তখন তার জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে স্টাডি করা। এট এ টাইম, এই যে এখনই আপনি একটা অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করছেন, যে ধরেন আপনি এই যে আমার ক্লাস টাইম, যেমন আমি নিজে একটু ক্যালকুলেশন করছি, কারণ আমার টার্গেট হচ্ছে 1টা 15 পর্যন্ত ক্লাস না। এর সাথে সাথে চিন্তা করেন এর সাথে আমার অ্যাসোসিয়েটেড আরো কিছু অ্যাক্টিভিটি আছে, সাথে সাথে কিন্তু বুঝলাম যে আমার ওই অ্যাক্টিভিটিটা আমাকে এখন গিভ আপ করতে হবে। তো আমি দেখলাম ওই অ্যাক্টিভিটির তুলনায় আমার ক্লাসটা আরো একটু কিছুক্ষণ বেশি নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম? আমি এটাকে ট্রেড অফ করছি। এই যে আমি ক্লাস নেওয়ার জন্য লেটস সে আমি এখন একটু কি বলে একটু রিল্যাক্স করতে, একটু রেস্ট নিতে পারতাম, এটা আমি গিভ আপ করলাম, দিস ইজ মাই অপরচুনিটি কস্ট। সো অ্যাট এ টাইম এখন দেখেন আপনি ক্লাস নেওয়ার জন্য আপনি যেই অ্যাক্টিভিটি গুলো ছেড়ে দিচ্ছেন, দ্যাট ইজ ইউর অপরচুনিটি কস্ট। এখানে একটা খুব কমন প্রশ্ন আসে যে ম্যাডাম, আমি ধরেন ক্লাস করার জন্য 3টা অ্যাক্টিভিটি ছিল, আমি ঘুমানো ছেড়ে দিচ্ছি, আমি বললাম যে এখন আমি শাওয়ার নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করতাম, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম, ওটা ছেড়ে দিচ্ছি। আর হচ্ছে কি আমি একটা মুভি এনজয় করতাম, ওটাও ছেড়ে দিচ্ছি। সবগুলোই কি অপরচুনিটি কস্ট হবে? হ্যাঁ, ইউজুয়ালি আমি সবগুলিকে অপরচুনিটি কস্ট বলে থাকি, বাট প্রত্যেকটা কস্ট মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু থাকে। দেখা যাবে যে এই যে 4টা অ্যাক্টিভিটি, ক্লাস করা, কোয়ালিটি টাইম এনজয় করা ফ্যামিলির সাথে,
ঘুমানো আর মুভি এনজয় করা, এই চারটারই মনিটরি ভ্যালু আছে। এই চারটা ধরেন, ঘুমানোটার মনিটরি ভ্যালু 10 টাকা, মুভির 5 টাকা, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম 20 টাকা, আর আপনার ক্লাস করার ভ্যালু হয়তো আপনার কাছে 50 টাকা। তো যেটা হাইয়েস্ট স্যাটিসফ্যাকশন দেয় আপনি সেটা করেন, বাকিগুলো গিভ আপ করেন। বাট এমন না যে বাকিগুলো সম্মিলিত ভ্যালু আবার এইটার তুলনায় কম হবে, এরকম কিন্তু কোনো বিষয় থাকে না। যতগুলো ছেড়ে দিচ্ছে সবই অপরচুনিটি কস্ট, কিন্তু যে কাজটা করছেন এইটা থেকে আপনি হাইয়েস্ট ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশন, এই যে এই টার্মটাও এখানে আসে, এইটা আপনি পাচ্ছেন। ইউ গেট মাই পয়েন্ট? বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অপরচুনিটি কস্ট বুঝলাম, এটা আর আমি অত ডিটেল গেলাম না, যেহেতু এটা আমরা অলরেডি পড়েছি। এটা নিয়ে আমরা ক্লাসে লিখেছিলাম, আমরা 5টা অপরচুনিটি কস্ট লিখেছিলাম ক্লাসে, তাই না? তো ওই জিনিসটা দেখবেন যে আপনি যেটা যেটা গিভ আপ করেছেন সেটা আপনার অপরচুনিটি। যেমন আপনি ইউনিভার্সিটিতে, গ্রিন ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য লেটস আপনি আপনার বাসার কাছে গভর্নমেন্ট তোলারাম কলেজ আছে, আপনি ওখানে অ্যাডমিশন ক্যান্সেল করেছেন, ওখানে আপনি পড়ছেন না, ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি স্টাডি করছেন না, দিস ইজ ইয়োর অপরচুনিটি কস্ট টু স্টাডিং হিয়ার। বা আপনি হচ্ছেন গিয়ে বিবিএ তে স্টাডি করছেন, আপনি চাইলে ইংলিশ বা সোসিওলজিতেও অ্যাডমিশন নিতে পারতেন, আপনি ওটাকে গিভ আপ করলেন, দ্যাট ইজ ইয়োর অপরচুনিটি কস্ট টু স্টাডিং ইন বিবিএ। তো এরকম আমাদের প্রত্যেকটা কাজ, ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের প্রত্যেকটা কাজের অপরচুনিটি কস্ট থাকে। লাস্ট আমি এখন একটা স্টোরি বলবো, এটা দিয়ে আজকে শেষ করবো। দিস উইল বি অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার থার্ড প্রিন্সিপাল, দ্যাট ইজ রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জি। প্রিন্সিপালটা লিখে। আচ্ছা, আমরা মনে প্রিন্সিপালটা লিখে ফেলেছি। ওকে, তো এখানে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে রেশনাল পিপল, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা ডেফিনেশন আমরা পরীক্ষা অনেক সময় লিখি। তাকে রেশনাল পিপলের ডেফিনেশনটা লেখে, আচ্ছা, আমি লিখে দিই, তাহলে আবার আপনারা লিখবেন না। আচ্ছা, 10 প্রিন্সিপালের মধ্যে রেশনাল পিপল এই টার্মটা আসতেছে, রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। রেশনাল পিপল বলতে আমরা কি বুঝি সেটা, রেশনাল পিপল কি বলতেছে, মজার বিষয় হচ্ছে আমি আপনি সবাই রেশনাল পিপল, এবং রেশনাল পিপল বলতে বোঝাচ্ছে যে যেই মানুষটা সর্বদা নিজের জন্য বেস্ট ডিসিশনটা মেক করে তাকে আমরা রেশনাল পিপল বলে থাকি। আচ্ছা, সাথে সাথে মানে বেস্ট ডিসিশন মানে আমার জন্য সবচেয়ে ভালো ডিসিশন। এখন সাথে সাথে ধরেন কার নাম মনে নেই, ইসনান মনে করলো যে ম্যাডাম আমি তো, আমার জীবন তো ভুলে ভরা, আমি তো কখনোই আমার লাইফে সঠিক সিদ্ধান্ত নিইনি, বেস্ট ডিসিশন তো কোনোভাবেই কখনো নিইনি, আপনি তো ম্যাডাম ঠিক বলতেছেন না, ভুল বলতেছেন। বাট মজার বিষয় হলো আপনি আপনার লাইফে আসলে বেস্ট ডিসিশন নিয়েছেন ওই সিচুয়েশনে, ওইটাই আপনার মানে আপনি ধরেন যে কোনো সিচুয়েশনে আপনি যে ডিসিশনটা নিয়েছিলেন দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ফর ইয়োর সেলফ। আমরা অনেক সময় বলি না যে ধরেন লাইফে অনেক ভুল করে, এই ভুল করে আসছি, ওই ভুল করে আসছি। না, একটা সিলি এক্সাম্পল দেবো, বিশ্বাস কয়েকদিন আগে তার একটা দেখলাম, একটা রিলস আসলো, ওটা দেখে দেখলাম যে সেই নায়িকা সে বলছে যে ওই সময়ে যদি তার, সে আবার ফিরে পেত তাহলে সে আর বিয়েটা করতো না, সে একজনকে বিয়ে করেছে, সেটা সে করতো না। এটা শোনার সাথে সাথে আমার মনে হয়েছে যে না, তারপরে যদি ওকে ওই 2010 সালে ফেরত পাঠানো হয় এবং সিচুয়েশন সেম যদি থাকে তাহলে সে ওই সময় আবারও বিয়েটাই করবে, অর্থাৎ ওই সিচুয়েশনে আমরা ওই ডিসিশনটাই আবার নিই, কারণ ওই সময় আমার জন্য ওইটাই বেস্ট ডিসিশন ছিল। তো এটাই হচ্ছে কি রেশনাল পিপল, যাদেরকে বলছে হু পারপোসফুলি টেকিং দ্য বেস্ট ডিসিশন ফর দেমসেলফ, যে মানুষরা নিজের জন্য একদম যে মানে যেই ডিসিশনটা সবচেয়ে বেস্ট সেটা নেয়, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার, সেটাকে আমরা বলি হচ্ছে কি রেশনাল পিপল। তো রেশনাল পিপল বলতে আবারও কি বোঝাচ্ছি, যে হু আর সিস্টেমেটিক্যালি অ্যান্ড পারপাসফুলি টেকিং দ্য বেস্ট ডিসিশন ফর দেমসেলফ। আমি এটা একটু লিখে দিচ্ছি। ম্যাম এই লেফট সাইডের লেখাগুলো দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। লেফট সাইডে আমি বুঝলাম না কোন লেফট সাইড।
নিচে আর কি মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এর পরের লেখাগুলো। দেখা যাচ্ছে না? ম্যাম আপনার আহ, জুমের প্রোফাইল পিকচারের ইন্টারফেসটা এখানে শো করতেছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান, বুঝতে পেরেছি। কন্টেন্ট অনলি দিয়ে দিই, দেখেন তো হ্যাঁ এখন এখন চলে ঠিক আছে। আসছে? আচ্ছা, কি বললেন? রেশনাল পিপল আর দোজ সিস্টেমেটিক্যালি and purposefully, হ্যাঁ, purposefully take the best decision for ম্যাম them। আপনার সাউন্ড আসতেছে না ভালো করে। এই যেন এগুলা নাই, আমাকে পড়তেও দিবেন না, নড়াচড়া করলেই কথা শোনা যায়। আচ্ছা এখন দেখেন, ঠিক আছে? ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যেটা বলছিলাম যে রেশনাল পিপল বলতে কি বোঝাচ্ছি? রেশনাল পিপল বলতে বোঝাচ্ছি যে এমন মানুষ যারা সিস্টেমেটিক্যালি বাংলা হচ্ছেন এবং উদ্দেশ্যমূলক ভাবে, পারপাসফুলি বাংলা হচ্ছে এরকম উদ্দেশ্যমূলক ভাবে নিজের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন যেটা, সেটাই দিয়ে। এখন ধরেন অনেকে বলবে যে ম্যাডাম আমি ডিসিশন নিয়েছি বিবিএ করবো না ইংলিশ করবো। এখন আমার কাছে আমার এখন মনে রিগ্রেট হচ্ছে যে আমি বিবিএ কেন নিয়েছি, ইংলিশ নাও যদি এরকম। মনে রাখবেন যে সিচুয়েশন আপনি বিবিএ নিয়েছিলেন ওইটা আপনার জন্য বেস্ট ডিসিশন। আমি আমার লাইফে একটা এক্সাম্পল, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, একদম পিওর সায়েন্স বলা যায়, ম্যাথ বায়োলজি পড়ে আসি একদম। আমি দেখবেন যে আমি এতদিন ম্যাথস এর ক্লাস নেই, ক্যালকুলাস করাই, ম্যাট্রিক্স করাই, মানে কঠিন ম্যাথের টার্ম গুলো আমি পারি। আমি সায়েন্সের সাবজেক্ট ছিল, একদম ইকোনমিক্সে কেন চলে, এটার পিছনে রিজন ছিল মানে ওই সিচুয়েশনে আমার এমন হয়েছিল যে আমি এত বেশি প্রেশারাইজ ছিলাম এই সায়েন্সে পড়া নিয়ে, প্র্যাকটিক্যাল করা নিয়ে। আমার মাথার মধ্যে একটা সিস্টেম ঢুকে গিয়েছিল যে আমি আর এসব প্র্যাকটিক্যাল করবো না, আমি ফিল্ড ওয়ার্ক করবো, আমি আমার একটা সাবজেক্টে যাবো যেটাতে প্র্যাকটিক্যাল বলে প্রতিদিন করতেছি। আমি কিন্তু ইকোনমিক্স এর মতো একটা যেটাকে বলা যায় যে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে চলে আসছে, যেখানে থিওরিটিক্যালি বা এই যে বিহেভিয়ারাল সায়েন্স অর্থাৎ মানুষের বিহেভ নিয়ে আমরা ডিসিশন গুলো নিই, এই ধরনের অ্যাক্টিভিটি গুলো নিয়ে বেশি পড়ানো। তো সিচুয়েশন আপনাকে, ওই মোমেন্টটা তো আর আমাদের লাইফে ফিরে আসে না, এই জন্য আমাদের কাছে মনে হয় যে আমি মনে হয় রং ডিসিশন নিচ্ছি। বাট ওই মোমেন্টটা যদি আমাদের লাইফে আবার ফিরিয়ে আনা হতো, আমাদের মনে হতো যে আমি ঠিক ডিসিশনটাই নিচ্ছি, এটা আমার জন্য এই সময় বেস্ট ডিসিশন। তাহলে রেশনাল পিপল কি বুঝলাম? যে আমি আপনি সবাই রেশনাল পিপল, কারণ সেই মোমেন্টে আমরা আমাদের জন্য মানে বেস্ট ডিসিশনটা নিয়ে থাকি। এবার এটার একটা এক্সাম্পল দেবো, একটা স্টোরি বলবো, এটা দিয়ে আজকে শেষ করবো, নেক্সট দিন এটা নিয়ে আর একটু ডিটেল আলোচনা করবো। আচ্ছা, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরেন এখন আহ ধরলাম যে ইয়া চালের কেজি 100 টাকার জায়গায় 10 টাকা হয়ে গেল। আমরা কি করব? বাসায় বস্তা বস্তা চাল কিনে রেখে দিব না? এমন কেউ আছেন কেউ কিনবেন না? একশো ম্যাম টাকা ব্যবসা দিয়ে করব। ব্যবসা করবেন বা চালগুলো কিনে রাখবো না? খেয়াল করে দেখেন আমার এখানে কনসেপ্টে কি কাজ করছে, যে দাম কমে গেছে, আমি চালটা কিনে রাখি, আইদার আমি কনজিউম করবো অথবা চালের দামটা যখন আবার বাড়বে তখন বিজনেস। তো এই জিনিসটা কিন্তু সবাই চিন্তা করতেছে, কারণ নিজের নিজের সিচুয়েশন থেকে দাম কমলে প্রোডাক্ট বেশি কেনা এজ এন ইন্ডিভিজুয়াল আমার জন্য বেনিফিশিয়াল। এবার আসেন, ধরেন আরেকটা এক্সাম্পল দিই। ধরলাম যে আপনার ইউনিভার্সিটিতে অফার করলো, আপনার ইউনিভার্সিটিতে বললো যে যারা রেগুলার ক্লাস করবে, বললো যে 30টা করে ক্লাস আমাদের একটা করছে, 28টা থেকে 30টা, তো বললো যারা 30টা ক্লাস করবে তাদের সিজিপিএ অটোমেটিক্যালি 3.2 দিয়ে দেওয়া। ধরুন আমি জাস্ট বলার জন্য বলছি। এই জায়গায় আমার জন্য বেস্ট ডিসিশন কি? সবগুলো ক্লাস করা না?
দেখবেন যে আমাদের তাদের ক্লাসের অ্যাটেন্ডেন্সই চেঞ্জ হয়ে যাবে, সবাই হচ্ছে রেগুলার ক্লাস আসা শুরু করবে একদম। লাস্ট সেমিস্টার আমার একটা এক্সপিরিয়েন্স বলি, লাস্ট না একটা স্প্রিং এর এক্সপিরিয়েন্স, আমার সামারে না। আর তারা তো সামার তো খুবই শর্ট সেমিস্টার ছিল, স্প্রিং হচ্ছে ধরে না এরকম 4.5 মাস একটা সেমিস্টার। সামারে আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস ছিল না। আমাদেরকে বলা হলো যে অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস থাকবে না, ওটা ক্লাস অ্যাক্টিভিটিতে কনভার্ট করাবো, ওটা থেকে মার্কস দাও। স্টুডেন্টরা যেটা যে আসলে গেস করা যায় কোন ক্লাস অ্যাক্টিভিটি থাকবে, টিচাররা বলে দেন। তা আমি কি করলাম, আমি আমার 2টা কোর্সে আমি বলে দিলাম যে আমার এই কোর্সে অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস আছে, 10 মার্কস দিই একদম কেস এখন যেভাবে আপনাদের দেয় ওরকম। মজার বিষয় আমার ওই ক্লাসগুলোতে ফুল অ্যাটেন্ডেন্স ছিল, বিকজ আমি জানতাম যে অ্যাজ এ রেশনাল পিপল এটা আপনার জন্য একটা বেস্ট ডিসিশন। যে আমার যদি অ্যাটেন্ডেন্সে মার্কস থাকে 10 মার্কস, 10 মার্কস হচ্ছে কি খাতায় লিখে 10-এ 10 পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু সবগুলা ক্লাস করলে যদি 10 মার্ক অ্যাটেন্ডেন্স হবে এটা আমার জন্য অনেক বেনিফিশিয়াস। আমি জানতাম যে আমি যদি ক্লাসে অ্যাটেন্ডেন্সে আপনার একটা মার্কস দিই তাহলে আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়বে। এবং আমি কোন কোর্সে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম হচ্ছে ম্যাথ রিলেটেড কোর্স গুলো, বিকজ আমি বুঝতে পারছিলাম যে ম্যাথ রিলেটেড কোর্স গুলোতে ফুল অ্যাটেন্ডেন্স না থাকলে সমস্যা, কারণ ক্লাস থেকে তো ম্যাথ গুলো শিখতে হয়, তা তখন হবে না। তো এই ছিল বিষয়। অর্থাৎ ওই যে আমার স্টুডেন্টরা ওইখানে রেশনাল পিপল ছিল, তারা কিন্তু তাদের জন্য যেটা বেস্ট ডিসিশন সেটাই মেক করবে। এটাই আমরা বুঝাচ্ছি যে আমরা এট এ টাইম আমরা আমাদের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশনটা মেক করি, এটাকে আমরা বলছি রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন। ওকে, সো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিব, যেটা দিয়ে আমরা দেখবো যে আমরা সিস্টেমেটিক্যালি একদম বেস্ট ডিসিশনটা আমরা নিয়েছি। অ্যাটেন্ডেন্সটা নিবো, তারপরে হচ্ছে কি আপনারা ক্লাস লিভ করতে পারেন।